আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছে সবাই? আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে জয়েন করেছো? আজকে ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2025-এর ফাইনাল রিভিশন ক্লাস। আজকের পুরো ক্লাস জুড়ে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা কিভাবে ব্যাকরণে ভালো করব, বাংলা প্রথম পত্রে লিখিত অংশে ভালো করব, ব্যাকরণের এমসিকিউগুলো কোথা থেকে পড়লে ভালো হয়, হ্যাঁ, সব কিছু নিয়ে আমরা একটা ভালো ইনডেপথ আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই আলহামদুলিল্লাহ আমরা যারা ক্লাস দেখছি একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ঠিক মতো শুনতে পাচ্ছে। ঠিক আছে, অল রাইট, অল ওকে। তাহলে চলো আজকে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে টোটাল একটা আলোচনা করব। দেখো, আমাদের সূচিপত্র থেকে আমাদের শুরুতে আমরা এই যাত্রাটা করব যে আমাদের কোন কোন টপিকগুলো অনেক বেশি জোর দিয়ে পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। দেখো, গল্প আছে কতগুলো: অতিথির স্মৃতি, ভাব ও কাজ, পড়ে পাওয়া, তৈলচিত্রের ভূত, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, লাইব্রেরি, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, মংডুর পথে, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, অভ্যুত্থানের কথা। এবং এইগুলো থেকে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ হয়ে থাকে। সৃজনশীল এমসিকিউগুলোতে ভালো করার জন্য আমরা এগুলো কিভাবে পড়বো সেই সামগ্রিক আলোচনাটা আমরা করব। দেখো, তো কবিতা এবং গল্পগুলো শুরুতে আমরা দেখবো, এরপরে আমরা আনন্দ পাঠের যে অংশগুলো দেখবো এবং তারপরে ব্যাকরণ অংশে চলে যাব। খেয়াল করো, আমরা লেখক পরিচিতির যে অংশটি সেখানে একটু যদি আমরা খেয়াল করি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যদি আমরা জানি যে প্রত্যেকটি লেখা, অর্থাৎ যে কোনো গল্প পড়ার ক্ষেত্রে আমরা আমাদের যে লেখক পরিচিতির যে অংশটি, এই অংশটি অনেকেই এড়িয়ে যায়। কিন্তু তোমরা যদি বিগত সময়ের এমসিকিউ এবং গত বছরের এমসিকিউগুলো খেয়াল করে দেখো, কিংবা তোমার স্কুলের যে বার্ষিক পরীক্ষা, বিগত বছরে ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার যদি তুমি প্রশ্ন কারেক্ট করে দেখতে পারো, তাহলে খেয়াল করে দেখবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বা কোনো একজন রাইটারের লেখক পরিচিতি থেকে কিছু প্রশ্ন থাকে। এখন লেখক পরিচিতি থেকে যে অংশগুলো থাকে, আমরা এখন এই যে রিভিশনের সময় তো সব কিছু একেবারে মুখস্থ করা সম্ভব নয়। ঠিক কতখানি পড়লে আমাদের জন্য ভালো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, আমরা লেখক পরিচিতি, একজন লেখকের জন্ম মৃত্যুর পাশাপাশি সবচেয়ে জরুরি যে জিনিসটা মনে করব সেটা হলো সাহিত্যকর্ম। অর্থাৎ সাহিত্যকর্মগুলোই আসলে লেখক পরিচিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী কী উপন্যাস লিখেছে: বড়দিদি, দেবদাস, পল্লী সমাজ, শ্রীকান্তের 4টা পর্ব আছে: গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, শেষ। আমরা যখন রিভাইজ দেব তখন মূলত এই যে জন্ম মৃত্যু পাশাপাশি এই যে সাহিত্যকর্ম, এই 3টা জিনিস সবচেয়ে বেশি পড়ব এবং রিভিশন দেব। যদি এমসিকিউ হয়ে থাকে এইগুলো থেকে বেশি হয়, তারপরে আমাদের বিশেষ তথ্য যেগুলো আছে লেখক সম্পর্কে, ধরো যে তিনি কোন পুরস্কারটা পেয়েছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। আবার কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে বলতে পারি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। সো ইত্যাদি যে বিষয়গুলো, একটু বিশেষ বিষয়গুলো, সেগুলোকে আমরা মনোযোগ দেবো লেখক পরিচিতির। সো লেখক পরিচিতির সামগ্রিক অংশ পড়ার আমাদের প্রয়োজন নেই। এরপরে দেখো, আমাদের মূল গল্প আমরা তো অবশ্যই পড়ব, পাশাপাশি আমাদের যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে সেটা হলো পাঠ পরিচিতি। মনে রাখবা, পাঠ পরিচিতিতে ভালো করা মানে সৃজনশীলে 10-এ 10 পাওয়া। পাঠ পরিচিতি যার মুখস্থর মতো থাকবে সেই সৃজনশীলে 10-এ 10 পাবে। এটা আমি লিখে দিচ্ছি, দেখো, পাঠ পরিচিতি মুখস্থর মতো থাকতে হবে। পাঠ পরিচিতি কিভাবে পড়তে হবে? মুখস্থের মতো পাঠ পরিচিতি আমাদেরকে মুখস্থের মতো করতে হবে। অনেকে মনে করে পাঠ পরিচিতি জাস্ট র্যান্ডম পড়ে যাব, মূল গল্পটা ভালো করে পড়বো। হ্যাঁ, মূল গল্প তো তুমি ভালো করে পড়বেই, সেটা কিসের জন্য? মূল গল্প ফর এমসিকিউ অ্যান্ড পাঠ পরিচিতি ফর লিখিত। এখন দেখো, তাহলে পাঠ পরিচিতি মুখস্থের মতো করলে কি হবে? লিখিততে ভালো হবে। আর মূল গল্প যদি আমরা ভালো করে পড়ি তাহলে কি হবে? মূল গল্প বা কবিতা
যেটাই বলি না কেন, মূল গল্প কবিতা কিসের জন্য? এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য। এবং কাহিনী তো তুমি কনসেপ্ট হিসেবে জানোই। এখন আমরা পাঠ পরিচিতি কিভাবে পড়ব? পাঠ পরিচিতি পড়ার ক্ষেত্রে দেখো, এই যে এই পাঠের যে উদ্দেশ্য, তোমাদের মূল বইতে কিন্তু এটা দেয়া আছে, এবং যারা আমাদের উদ্ভাসের সাথে আছো তাদের কাছে যে প্যারালাল টেক্সট আছে সেখানেও কিন্তু চমৎকারভাবে দেয়া আছে। দেখো এই গল্পের উদ্দেশ্য কি? আমাদের প্রথম যে গল্পটা পড়েছে সেটা হলো অতিথির স্মৃতি। এই গল্প পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। এই যে দেখো এখানে যে কথাটা বলা আছে যে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে, এইটাই এই গল্পের মূল কথা। এখন যখন তুমি সৃজনশীল লিখতে যাবে তখন তোমাকে অবশ্যই এই বিষয়টা মেনশন করে দিতে হবে, সৃজনশীলে লিখতে হবে যে এই গল্পের মূল কথা প্রাণীর প্রতি সহানুভূতিশীল। এই কথা যদি তুমি লিখতে পারো তাহলে দেখবে যে ওই শিক্ষক মনে করবে এই শিক্ষার্থীটা বই পড়েছে। তুমি যদি নর্মালি লিখো যে প্রাণীকে ভালোবাসা বা অন্যভাবে লিখো তাহলে আসলে অতটা সুন্দর হবে না যতটা সুন্দরভাবে আমাদের মূল বইয়ে এবং প্যারালাল টেক্সটে পাঠ পরিচিতি অংশটা সুন্দর যেভাবে সাজানো হয়েছে। দেখবা যে আমাদের প্যারালাল টেক্সটের যে পাঠ পরিচিতির অংশ এটি কিন্তু মূল বইয়ের অনুরূপ করেই রাখা হয়। এর কারণ হলো মূল বইয়ে যেভাবে লেখা থাকে এটি যদি আমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারি সেটি অনেক বেশি মার্কের নিশ্চয়তা দেয়। খেয়াল করো যে নতুন যে কোনো জায়গায় ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতে আগ্রহী হবে। তোমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করো, নানু বাড়ি যাও, দাদু বাড়ি যাও, পাশাপাশি অনেকে পরিবার সহ ঘুরতে যাও। সেক্ষেত্রে তোমরা যেখানে যাচ্ছ সেখানে কোন কোন বিষয়গুলো দেখছো, কি পাখি আসছে, কোন প্রাণীটা আসছে, তাদের সাথে তোমার যে একটা বন্ধুত্ব সম্পর্ক হতেই পারে, যে এই সামগ্রিক বিষয়টা তোমার এইগুলো ভ্রমণ কাহিনী কিংবা তোমার ব্যক্তিগত ডায়েরি লেখার একটা অভ্যাস তৈরি হবে। দুটা জিনিস। সো তোমার তো দ্বিতীয় অংশটার কাজ কম, যে এটা তুমি পরবর্তীতে নিজে লিখতেও পারো, না লিখতেও পারো, কিন্তু প্রথম অংশ যে এই গল্প পাঠের মধ্যে দিয়ে আমরা কি শিখবো এই জিনিসটা আমাদের জানতে হবে। এটা হলো পাঠের উদ্দেশ্য এবং উৎস। এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই অংশটা, উৎস অংশটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি, দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জন, ঈষৎ মানে কি হালকা একটু পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। এইটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গল্প কবিতার এমসিকিউর জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি অধ্যায় বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে তোমার লিখতে হবে, কিভাবে সাজাইতে হবে, এবং পরবর্তীগুলো তোমাদেরকে আমি জাস্ট বলে যাব এটা এইভাবে পড়বা ইনশাল্লাহ। ঠিক আছে? কিভাবে আমরা মনে রাখতে পারি, সৃজনশীল কিভাবে লিখতে হবে, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জাস্ট মন দিয়ে ক্লাসটি করো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এরপর দেখো মূল কথা। এই গল্পের মূল কথা কি? মূল কথা হলো একটি প্রাণীর সঙ্গে মানুষের অসুস্থ একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্ববোধের সম্পর্ক। কার সাথে সম্পর্ক? প্রাণীর সাথে। কার সম্পর্ক? মানুষের সম্পর্ক। কেমন সম্পর্ক? মমত্ববোধের সম্পর্ক। এই গল্প থেকে যে কোনো সৃজনশীল যখন তুমি লিখবে তখন কিন্তু এই কথাগুলো তোমার লিখতে হবে। যদি তুমি লিখো তুমি 10-এ 10। আমি বলে দিচ্ছি তুমি 10-এ 10। কিভাবে 10-এ 10 চলো আমরা দেখি। সারসংক্ষেপ, এই গল্পে এখানে কি বলছে? গল্পে লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। সো এখন খেয়াল করো যে আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। সো এই যে মূল কাহিনীটা, এইটাই হলো এই গল্পের মূল কথা। অতিথির স্মৃতি গল্পে লেখক ঘুরতে আসেন, অর্থাৎ হাওয়া বদল করতে আসেন, এবং তারপর তার সাথে বিভিন্ন সে পাখি দেখে সকালে, এবং বিশেষ করে একটা কুকুরের সাথে তার যে আলাদা ধরনের ভিন্ন ধরনের যে স্মৃতি, সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয়। এখন তুমি যখন এই বিষয়গুলো তোমার সৃজনশীলের মধ্যে তুলে আনবা তখন ভালো হবে। চলো আমরা একটা সৃজনশীলের পাশাপাশি আমরা দেখি মূল বইয়ের শব্দার্থ টিকা। এটা কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার বিষয়। আমরা আজকে মানে এই জিনিসগুলো শুধু দেখব। দেখো মূল বইতে যে শব্দার্থ টিকাগুলো আছে, ভজন অর্থ কি, দোর অর্থ কি, কুঞ্জ, বেরি বেরি কি, আসামি কি, পাণ্ডুর কি, মালি কি, মালিনী কি, হ্যাঁ, এই শব্দার্থগুলো থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ হয়ে থাকে, প্রচুর পরিমাণ এমসিকিউ এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন। এই দুইটা জিনিস
এইখান থেকে হয়ে থাকে। সো তোমার যদি সৃজনশীলে ক এবং খ এটা ভালো করতে চাও, অবশ্যই তোমাকে এই শব্দার্থ টিকা পড়তে হবে। যেমন টিকা, টিকা কি? এই যে ধরো টিকা হলো আসামি, এটা হলো টিকা। আসামি শব্দের অর্থ না, বরং আসামি দিয়ে কি বোঝানো হয়েছে এটা হলো টিকা। শব্দার্থ হচ্ছে একটু বড় সাইজে। ওকে, এরপরে দেখো অতিথির স্মৃতি গল্পে একটা সৃজনশীল আমরা দেখব। সৃজনশীলটা কেমন? দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র ষাঁড়ের নাম হলো মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। মানে বর্গা চাষী গফুর, অর্থাৎ সে নিজের জমিতে কাজ করে না, অন্য মানুষের জমিতে কাজ করে, মানুষের জমি ধার নিয়ে চাষ করে, বা সে কষ্টে দিনাতিপাত করে। সো কিন্তু দারিদ্র্যের কারণে ঠিকমতো খড় বিচুলি দিতে পারে না। দারিদ্র্যের কারণে কি পারে না? ঠিকমতো খড় বিচুলি দিতে পারে না। তো খড় বিচুলি যখন দিতে পারে না, জমিদারের কাছে সামান্য খড় চেয়েও সে পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পারে তার বুক ফেটে যায়। দেখো এখানে প্রাণীর প্রতি যে ভালোবাসা, এই যে গফুরের কোনো দুঃখ নেই কখন? যখন সে নিজে খাচ্ছে না, বরং যখন সে মহেশকে খাবার দিতে পারছে না তখন তার খারাপ লাগছে। এখন দেখো সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ পথে উত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। দেখো মহেশ হয়তো কিছুই বুঝে না, মানে কিন্তু তার ভেতরের যে অনুভূতি সেটা যেন সে এখানে প্রকাশ করছে। তাহলে গফুর আর মহেশের যে সম্পর্ক, গফুর একজন মানুষ এবং মহেশ একটা প্রাণী, মানুষের সাথে প্রাণীর সম্পর্ক, অর্থাৎ অতিথির স্মৃতি গল্পেও কিন্তু মানুষের সাথে প্রাণীর সম্পর্কের গল্পই ফুটে উঠেছে। তাহলে মানুষের সাথে প্রাণী, এখানেও মানুষের সাথে প্রাণী। এখন এই উদ্দীপকটির সাথে আমাদের গল্পকে কানেক্ট করা হয়েছে। কিভাবে কানেক্ট করা হয়েছে আমরা একটু দেখি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি? এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা এটা আগেই থেকেই জানো, তারপরেও আমি একটু বলি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, এখন জ্ঞান, তুমি যদি ক নাম্বারের উত্তর পারো আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা একটু বলো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি? সবাই ওকে, তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আবিদা সুলতানা, মিমি, ফারিহা জেবা, ঠিক আছে সবাই ক্লাস। ওকে, হ্যাঁ সুমাইয়া খাতুন বলেছে, হ্যাঁ কি সুমাইয়া খাতুন বলেছে বায়ু পরিবর্তনের জন্য, গুড। সালমা আক্তার বলেছে বায়ু পরিবর্তন করা, হ্যাঁ অসুস্থ ছিল তাই। হ্যাঁ তোমরা সবাই উত্তর করো দেখি তোমাদের মানে কার উত্তরটা বেশি গ্রহণযোগ্য হয়। আমি কিন্তু সবার উত্তর দেখবো। হ্যাঁ, হুম, মিনহাজ বিন শাহাদাত, নুসরাত জাহান, ঠিক আছে। ওকে, চিকিৎসকের আদেশে, চিকিৎসকের আদেশে কার আদেশে যান সেটা বললে হয়তো আমরা চিকিৎসকের আদেশে এই উত্তরটি নিতাম, কিন্তু বলা হচ্ছে যাওয়ার কারণ কি। হ্যাঁ, যাওয়ার কারণ যে চিকিৎসকের আদেশ এটা একভাবে বলা যায়, কিন্তু আমরা এখানে সেটা বলবো না, বরং আদেশ যদি বলতো যে কার আদেশে তিনি যে দেওঘরে যান তাহলে আমরা চিকিৎসকের আদেশ বলতাম, কিন্তু কি কারণে যান তাহলে আমরা বলবো বায়ু পরিবর্তনের জন্য। উত্তর হবে বায়ু পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তনের জন্য। ওকে, বায়ু পরিবর্তনের জন্য তিনি যান। ঠিক আছে, তোমরা যারা উত্তর করেছো তাদেরকে আমি বলি, অনেকেই ১ নাম্বারের এই উত্তর করতে ভুল করে। যদি তোমার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করতে তুমি ভুল করো তাহলে শিক্ষক ধরে নেবে তোমার জ্ঞান নেই এবং তুমি জ্ঞান শূন্য। এটার মার্ক ১, ঠিক আছে, কিন্তু এটার ইফেক্ট ফেলে ১০ মার্কের উপরে। খুব ভালো করে মনে রাখো, এটার মার্ক ১ কিন্তু এটা ইফেক্ট ফেলে
অর্থাৎ প্রভাব ফেলে 10 মার্কের উপরে। যদি তোমার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর ফাঁকা থাকে, শিক্ষক ধরে নেবেন তোমার জ্ঞান নেই। আর তোমার জ্ঞান নেই ধরে নেওয়ার মানে হলো তোমার অনুধাবনকেও শিক্ষক গুরুত্ব দেবেন না, এবং তোমার গ নাম্বার ঘ নাম্বারকেও শিক্ষক গুরুত্ব দেবেন না। তাই আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো, 1 নাম্বার প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। এখন 1 নাম্বার প্রশ্নের উত্তর পেতে কোথা কোথা থেকে আমরা পেতে পারি? জ্ঞানমূলক প্রশ্নগুলো মেইনলি হয়ে থাকে প্রথমত গল্প থেকে হয়। তারপরে কোথা থেকে হয়? লেখক পরিচিতি থেকে, লেখক পরিচিতি। তারপরে কোথা থেকে হয়? তারপরে হয় পাঠ পরিচিতি থেকে, পাঠ পরিচিতি। গল্প থেকে, লেখক পরিচিতি থেকে, পাঠ পরিচিতি থেকে, এবং ফাইনালি সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো শব্দার্থ থেকে, শব্দার্থ থেকে। তাহলে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে জ্ঞানমূলকে, কারণ এবং জ্ঞানমূলক কোথা থেকে হয়? গল্প, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ, এই জায়গা থেকে জ্ঞানমূলক হয়। তাহলে আমরা যখন রিভিশন দেব এই জিনিসগুলো ভালো করে পড়বো। মূলত গল্প পড়ে ফেলবো, পাঠ লেখক পরিচিতি পড়বো, লেখক পাঠ পরিচিতি পড়বো এবং শব্দার্থ পড়বো। এরপর দেখো আমরা যখন খ নাম্বার দেখি, খ নাম্বারটা কোথা থেকে আসছে? অতিথি কিছুতে ভেতরে ঢোকার সাহস পেল না, ব্যাখ্যা করো। এখন দেখো এইটা কোথা থেকে এবং কেন এসেছে আমরা যদি দেখি, এখানে তোমরা কি জানো বায়ু পরিবর্তন কি? ওকে, ঠিক আছে। এমসিকিউ থেকেও তো অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার দেওয়া যায়, বুঝছো? হ্যাঁ, তাহলে লেখক কেন, অতিথি কেন ভেতরে ঢোকবার সাহস পেল না? এর কারণ হলো নতুন পরিচয়ের দ্বিধা কাটাতে না পেরে কুকুরটি ভেতরে প্রবেশ করার সাহস পেল না, ভরসা পেল না। নতুন নতুন পরিচয়ের দ্বিধা, পরিচয়ের দ্বিধা, দ্বিধার কারণে, দ্বিধার কারণে। এখন খেয়াল করো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নটা মূলত অনুধাবনমূলক, অনুধাবনমূলক। এখন অনুধাবনমূলক প্রশ্ন আমরা কিভাবে উত্তর করব? অনুধাবনমূলক প্রশ্ন করব আমরা, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করব আমরা মেইনলি কি থেকে? অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করব আমরা আমাদের শব্দার্থ, টিকা এবং মূল গল্প থেকে। দেখো মূল গল্প এবং শব্দার্থ, শব্দার্থের ওই জায়গায় একটা টিকা আছে, মেইনলি ওই টিকা অংশ থেকে এই অনুধাবনমূলক প্রশ্ন অধিক হয়ে থাকে। তাই অনুধাবনমূলক প্রশ্ন এটা 2 মার্ক হলেও আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। দেখো অতিথি কিছুতেই ভেতরে ঢোকবার ভরসা পেল না। এখন কথা হলো যে অতিথি ভরসা পেল না, কেন পেল না? অনেকে বলে অতিথি অতিথি কি বলে ভরসা পেল না, কারণ কি হয়েছে, কারণ কি হয়েছে নিচে ব্যাখ্যা করা হলো। অনেক স্টুডেন্ট এভাবে লিখে না, মানে সে এলোমেলো, সে জানে সে খাতা ভরানোর জন্য লিখতেছে, এই যে খাতা ভরানোর জন্য যে লিখতেছে এইটা আসলে খারাপ, সো এটা লেখা যাবে না। ওকে, তাহলে এটা করা কি খারাপ হবে? ঠিক আছে, তাহলে আমাদেরকে মূল গল্পের এগুলো বিষয়গুলো ভালো করে পড়তে হবে। কোন অংশটুকু? মূল গল্প এবং শব্দার্থ টিকা। এরপরে খেয়াল করো, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে। এখন কিছু শিক্ষার্থী আছে করবে কি, যে অতিথির স্মৃতি গল্পে গফুরের আচরণে কি বলে, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে নিচে ব্যাখ্যা করা হলো। এই ধরনের লেখা শুরুতে লেখা যাবে না। তুমি শুরুতেই লিখবে যে
শুরুতেই কি লিখবে আমি বলে দিচ্ছি, এই যে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে এবং মমত্ববোধের। শুরুতেই কি ফুটে উঠেছে, তুমি বলবে যে অতিথির এই যে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের যে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের সাথে প্রাণীর মমত্ববোধের সম্পর্ক গড়ে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে। এটা তুমি শুরুতেই লিখে ফেলবে, তারপরে তুমি ব্যাখ্যা করবে। যদি এটা পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে দেখো ঘ নাম্বার, উদ্দীপকের সাথে গল্পকথকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিবেচনা করো। যে চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, যে চেতনাগত মিল, হ্যাঁ এখানে তার আদরের সে গাভী, সে দীর্ঘদিন ধরে তার বাড়িতে থাকে এবং তার বাড়িতে সে খাওয়ায়, তার দারিদ্র্যের কারণে তাকে সে খাওয়াইতে পারছে না। কিন্তু অতিথির স্মৃতি তো ব্যাপারটা এমন না, অতিথির স্মৃতি অন্য জায়গায় বায়ু পরিবর্তনের জন্য গেছে, সেখানে একটা সম্পর্ক গড়ে উঠছে, নট লাইক যে এটা তার পালিত কোনো কুকুর কিংবা পালিত কোনো প্রাণী। সো এরকম কিছু না। তাহলে গল্পের মূল বিষয়টা এক, কিন্তু প্রেক্ষাপট আলাদা, সেটি তুমি ব্যাখ্যা করে লিখবে। তুমি বলবে হ্যাঁ শুরুতেই ব্যাখ্যা করে লিখব। এবং সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটা আমি একটু আগেই বলেছি যে ক নাম্বার খ নাম্বার আমরা এক পেজের মধ্যে লিখে ফেলবো, গ নাম্বার পুরোটা এক পেজ লিখবো, ঘ নাম্বার পুরোটা এক পেজ লিখবো। এবং কারো যদি হাতের লেখা অনেক বড় হয় সেক্ষেত্রে অন্য পেজে চলে যেতে পারে। তোমাদের পেজে এক পেজে যদি 16 থেকে 17 লাইন হয়, নিচে নিচে লিখলে যদি 17 লাইন হয় তার মানে ওটা স্ট্যান্ডার্ড। যদি 14 লাইন হয় তুমি এক পেজের বেশি লিখবা, তোমার যদি 12 লাইন হয় তুমি এক পেজের বেশি লিখবা। তোমার মেইন কথা হলো তোমাকে 17 লাইনের মতো টোটালি লিখতে হয় এক পেজের মধ্যে, যদি লিখতে পারো তাহলে তোমার লেখা স্ট্যান্ডার্ড। অলরাইট, এরপরে দেখো জ্ঞানমূলক প্রশ্ন। কি দেখে গল্পকথকের সত্যিকার ভাবনা ঘুচে গেল? কি দেখে গল্পকথকের সত্যিকার ভাবনা ঘুচে গেল বলো, এটার উত্তর করো। এটার উত্তর করো, কি দেখে গল্পকথকের সত্যিকারের ভাবনা ঘুচে গেল? হুম, হ্যাঁ, বেনে বউ পাখি দুটিকে ফিরে আসতে দেখে। বেনে বউ পাখি দুটিকে ফিরে আসতে দেখে, পাখি দুটিকে ফিরে আসতে দেখে। অতিথি স্মৃতি গল্পে একটু করে দেরি করে আসতেও কোন পাখি? বেনে বউ পাখি। গুড। কোন পাখি? বেনে বউ পাখি। যারা উত্তর করতেছো সবাইকে ধন্যবাদ। বেনে বউ পাখি। বেনে বউ পাখি কেমন তোমরা জানো? সুন্দর পাখি। অতিথি স্মৃতি গল্পে গল্পকথকের কিসের ভাবনা ছিল বলো, কিসের ভাবনা ছিল? হ্যাঁ, বেনে বউ পাখিকে, পাখি জোড়াকে, হ্যাঁ বেনে বউ পাখি জোড়াকে বেধেরা ধরে চালান করে দিল কিনা, তাই না? গুড। তোমরা তো সুন্দর পারছো, এটা তোমাদের তো পড়াই হয়ে গেছে। বেনে বউ পাখি দুটিকে বেধেরা ধরে চালান করে দিল কিনা, চালান করে দিল কি না। গুড, গুড, ঠিক আছে। তাহলে বেনে বউ পাখি দুটিকে, এই যে বেধেরা যারা হলো পাখি ধরে পাখি শিকার করে, তারা চালান করে দিল কিনা, এইটা তার মূল কনসার্নের বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল। হ্যাঁ, ব্যাধে একটা পেশা যাদের কাজ হলো কি এই এগুলো পাখি ধরে চালান করে দেয়া। আচ্ছা, বেরি বেরি আসামি কারা? বেরি বেরি আসামি কাদের বলা হয়েছে? ওই যে পা ফোলা ফোলা, পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। গুড। পা ফুলো ফুলো
অল্প বয়সী একদল মেয়ে, একদল মেয়ে, এরা হলো বেরি বেরি আসামি। তাহলে আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো ভালো করে পড়তে হবে। তাহলে বেরি বেরি আসামি কি, তারপর গল্পকথকে কিসের ভাবনা ছিল, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, অতিথি স্মৃতি গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর কয় মিনিট দেরি? বলো কয় মিনিট দেরি স্টেশন ছাড়তে? আর 1 মিনিট দেরি। গুড। আর 1 মিনিট দেরি, 1 মিনিট দেরি। ওকে, তোমরা কি তোমরা কি এর সবকিছু বুঝতে পেরেছো? ক নাম্বারগুলো ঠিক মতো বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। হ্যাঁ, যাদের বেরি বেরি হয়েছে, ফারিহা জেবা, যাদের বেরি বেরি হয়েছে, না ওটা তো ফাঁকিবাজি প্রশ্ন হয়ে গেল। বেরি বেরি আবার কি, সেটা তো বলতে হবে যে বেরি বেরিটা কি, তাই না? হুম, গুড। এরপরে দেখো, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথি স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে? অতিথির স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে? কোনটাকে? যে আতিথ্যের নিয়মের তোয়াক্কা না করে কুকুরটি গল্প কথকের ভাষায় দীর্ঘ সময় ধরে থাকতো, দীর্ঘ সময় ধরে থাকতো, এই যে কুকুরটি দীর্ঘ সময় ধরে থাকতো, এগুলো অতিথি স্মৃতি গল্পে গল্পকথক কেন মনে হতে লাগলো হয়তো ওর মতো তুচ্ছ জীব শহরে আর নেই? কাকে দেখে মনে হতে থাকলো? যে সাধারণ মানুষের চোখে যে অতিথির কুকুরটি তুচ্ছ অবস্থার কথা বোঝানো হয়েছে এখানে। ওকে, তোমরা খুব সুন্দর করে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে যে এই বিষয়গুলো তোমরা জানো। সো এগুলো জানো তোমরা, আমিও এটা বিশ্বাস করি। তাহলে তোমাদেরকে করতে হবে কি, এগুলো বারবার পড়তে হবে। পা ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। অর্থাৎ ওই যে বেরি বেরি আসামি যারা, তারা এই যে বেরি বেরি রোগাক্রান্ত ফুলো ফুলো পা অল্প বয়সী মেয়ে, তাদের এটা ঢাকতে কত লজ্জা বা তারা কত সংযত থাকতে হতো, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। এবার দেখো, ট্রেন ছেড়ে দিলেও গল্পকথক বাড়ি ফেরার আগ্রহ খুঁজে পায়নি। তার সাথে যে তার কুকুরের যে একটা মমত্ব বোধ করে উঠেছে, এটি আসলে তাকে এরকম ভাবে তৈরি করেছে। অলরাইট, এরপরে দেখো, অতিথি স্মৃতি গল্পে গল্পকথকের সবচেয়ে দুঃখ হতো যাকে দেখে সে হলো, তোমরা এগুলোর উত্তর করো, আমি এখন তোমাদের কমেন্ট দেখব। তোমরা একে অপরের সাথে দুষ্টামি না করে উত্তরগুলো করো। সবাই একজন আরেকজনেরটা দেখে করো না, সবাই নিজের মতো করে সুন্দর করে উত্তরগুলো করো। হুম, পা ফুলে অল্প বয়সে একদল মেয়ে, ব্যাধিগ্রস্ত, বাত ব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি, একটি দরিদ্র ঘরের মেয়ে, একটি শক্তি সামর্থ্যহীন কুকুর, কোনটাকে দেখে? বলো। হুম, হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো দেখছি। ঠিক আছে, তাহলে অতীতের স্মৃতি গল্পে দুঃখ হতো কেন? দুঃখ হতো কেন? কারণ হ্যাঁ, স্বামী শামিমা আক্তার, হ্যাঁ, এআইডি থেকে বলছে বি খাতিজাতু জুলি, এখান থেকে বলছে ক, হ্যাঁ, সুমাইয়া খাতুন বলছে 1-এর খ, 2-এর ঘ, 3-এর খ। গুড, ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বারের জন্য কোনটাকে নেব? দুঃখ হতো কাকে দেখে? ওই যে খ নাম্বার, একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে তার অনেক খারাপ লেগেছিল। এরপরে দেখো, অতিথি স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে ভরে ওঠে? তাহলে তিনি কিন্তু পাখিদেরকে প্রতিদিন কি করতেন? অবজার্ভ করতেন। সবচেয়ে ভরে উঠতে হলো দোয়েল পাখি। হ্যাঁ, 2 নাম্বারে ঘ নাম্বার, এটা হলো দোয়েল পাখি। ওকে, অতিথি স্মৃতি গল্পে গল্পকথকে দেখা পীড়িতরা কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? পীড়িতরা, পীড়িত মানে কি? যারা হলো
মধ্যবিত্ত আর কি, কষ্টকর জীবনযাপন করে। খ নাম্বার, গুড, মধ্যবিত্ত। যাদের উত্তর মিলছে তাদেরকে অভিনন্দন। এবার দেখো, আকাশ সাহেব কবুতর পোষেন, খাবার নিয়ে বাকবাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। মানে সে কবুতর পালে এবং তার হাতে খাবার নিয়ে বলতো বাকবাকুম, পাখিগুলো তার হাতে এসে বসতো। এই যে একটা সুইট মোমেন্ট না? সো এটা এটা বলা হচ্ছে। এবং আকাশ সাহেব দুঃখ কষ্ট মনোভাব বুঝতে চেষ্টা করে। আকাশ সাহেবের দুঃখ কষ্ট মনোভাব। ওকে, উদ্দীপকটি অতিথির স্মৃতি গল্পে কোন দিকটিকে ইঙ্গিত করে? মানুষের প্রতি মমত্ববোধ, মালির বউয়ের প্রতি মমত্ববোধ, মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ, মালির প্রতি মমত্ববোধ। বলো। কোনটা হবে? সবাই উত্তর করো। ক নাম্বার হবে, মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ। এরপরে দেখো, উদ্দীপকে মূল ভাব অতিথির স্মৃতি গল্পে যেভাবে প্রতিফলিত হয়েছে, কিভাবে প্রতিফলিত হয়েছে বলো। এটা সঠিক উত্তর হবে শুধু 3 নাম্বার। ওকে, ঠিক আছে, চলো আমরা এরপরে দেখি ভাব ও কাজ। এখন আমি প্রথম যে গল্পটি পড়িয়েছি, যেভাবে আমরা রিভাইজ করব। প্রথমে আমরা লেখক পরিচিতি, লেখক পরিচিতি পড়ার পর জন্ম মৃত্যু তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যেখান থেকে এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্ন হয়। এরপরে আমরা পড়ব মূল গল্পটা। মূল গল্পটা পড়া শেষ করে আমরা পড়বো হলো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য পাঠ পরিচিতি যে উৎস নামের অংশটা আছে, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আর সার সংক্ষেপ, এটা হলো লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। এভাবে পড়ার পরে আমরা যখন এমসিকিউ সলভ করব এবং সৃজনশীল প্র্যাকটিস করব, তার মাধ্যমে আমাদের একটি অধ্যায় রিভাইশন শেষ হবে। এভাবে আমরা বাংলা প্রস্তুতির জন্য রিভাইজ করব। সো আমাদের কি কি অধ্যায় আছে সেগুলো একটু দেখব। আমরা এখনো ডিটেলস কোনো আলোচনা করব না, জাস্ট আমরা রান থ্রু করে যাব এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রথমটি কিভাবে সৃজনশীল লিখবো, কিভাবে এমসিকিউ আসে, কোত্থেকে আসে, প্রত্যেকটা বিষয় আমি ধরিয়ে দিয়েছি। এরপর দেখো, আমরা যখন ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম লিখেছে। কাজী নজরুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এই ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, তার এইখানে ভাব ও কাজের উৎস কি? এটা যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটার মূল কথা কি? রচনাটিতে লেখক দেশের উন্নতি এবং মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মিতার পরিচয় দিয়েছেন। বুঝতে পেরেছ? সো এটার মাধ্যমে আমরা কি করব? এটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা আগাবো। এখন দেখেন, রচনাটির লেখক দেশের উন্নতি, মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মের তৎপর হওয়ার জোর দিয়েছেন। এটা হলো এটা মূল কথা। এবং পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য কি? এই প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজে অনুপ্রাণিত হবে এবং শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে। অর্থাৎ আমাদের শুধু ভিতরে ভাব থাকলেই হবে না, আমাদের কাজও করতে হবে। তো সেটা নিয়ে সারসংক্ষেপ, ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। ভাব দিয়েই শুধু মহৎ কাজ অর্জন করা যায় না। যে আমি কাজটা করতে চাই, হ্যাঁ আমি চাকরিটা পেতে চাই, হ্যাঁ আমি বৃত্তিটা পেতে চাই, হ্যাঁ আমি দামি স্কুলে সুন্দর স্কুলে ভর্তি হতে চাই, ভালো স্কুলে ভর্তি হতে চাই, এটা শুধু ইচ্ছা করলেই হয় না, ভিতরে ভাব থাকলেই হবে না, তোমাকে কাজও করতে হবে। তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো আমরা সুন্দর করে বলবো। এরপরে দেখো, আমরা পড়ে পাওয়া গল্পটি দেখি। গল্পটি নীলগঞ্জের ফলমান সাহেব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখছো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এমসিকিউ। এবং পাঠের উদ্দেশ্য কি? কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে। ভেতরে কর্তব্যের প্রতি যে একটা ভালোবাসা, সেই বিষয়টা আসবে। এবং সার সংক্ষেপ কি? দেখো, মূল কথা হলো কিশোররা তাদের নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে। কি? ঐক্যবদ্ধ একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র এখানে ফুটে ওঠে। তাহলে কিশোররা কি শিখবে? তারা সবাই মিলে একত্রিত হয়ে একটা ডিসিশন নেবে। আমাদের কি হয়? আমরা বন্ধু বান্ধবের সাথে ঝগড়া করি, তাই না? তো বন্ধু বান্ধব কিছু বললে আমরা মেনে নিতে চাই না। সো এসব না, বরং আমাদের কাজ হলো
যে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা। এরপর দেখো সার সংক্ষেপ। এই গল্পের মূল কথা কি, আমরা একটু যদি দেখি, এই গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি। আমরা কোনো কিছু যদি রাস্তায় পাই, ধরো তুমি স্কুল থেকে ফিরছো, এমন সময় দেখলে রাস্তায় একটা মানি ব্যাগ পড়ে আছে, তুমি কি করবে? সো এই ধরনের লেসন আসলে আমরা কোথা থেকে পাই? বই থেকে পাই। এগুলো থেকে শুধু সৃজনশীলই নয়, বরং এগুলো আমাদের যেন জীবন গঠনেও কাজে লাগে। অর্থাৎ তুমি কিছু পড়ে পেয়েছো, তুমি কিছু কুড়িয়ে পেয়েছো, এতে যেন তুমি উদ্বেলিত না হয়ে সেই জিনিসটা নিজের কাছে রেখে না দাও। কি করবে? বা বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে শেয়ার করবে, কিংবা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কি করবে? এই বিষয়টাই কিন্তু আমাদের পাঠ্য থেকে শিখতে হয়। বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখেছেন বয়সে ছোট হলেও তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। অর্থাৎ তারা ছোট, কিন্তু তাদের নৈতিকতা অনেক দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ পেয়েছে। ঐক্য চেতনা অর্থাৎ সবাই মিলে কাজ করে, এবং মানবিক বোধ অর্থাৎ তাদের ভিতরে একটা বোধ আছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা ও নিষ্ঠা, কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরা বিস্মিত হন ও অভিভূত হন। সো এগুলা কিন্তু রিটেনের জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এভাবে আমরা লেখাগুলো সাজাবো। যখন তুমি লিখবে, কাহিনীর পাশাপাশি এই জিনিসগুলো লিখবে যে তারা নৈতিকতা ছিল, তাদের নৈতিকভাবে দৃঢ়, তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিশেষভাবে শিখতে হবে। যদি তুমি বিশেষভাবে এগুলো না শেখো, তাহলে কিন্তু হবে না। এরপরে দেখো তৈলচিত্রের ভূত। তৈলচিত্রের ভূত এটা সাহিত্য রীতিতে, হ্যাঁ, মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। দেখো এটা প্রকাশ তথ্য 1941 খ্রিস্টাব্দে। কোথা থেকে প্রকাশিত হয়েছে সেই বিষয়টা আছে। সাহিত্য রীতি কি? এটা একটি লেখা কিশোর উপযোগী ছোট গল্প। এটা একটা কিশোর উপযোগী ছোট গল্প। কে লিখেছে? মানিক বন্দ্যোপাধ্যায়। এটার কারণ কি? বিরাজমান কুসংস্কার ভিত্তিহীন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তুলে ধরেছেন। তাহলে কি বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, অর্থাৎ আমরা অনেক কুসংস্কারে বিশ্বাস করি। তোমরা এরকম কোনো কুসংস্কার জানো কিনা আমাকে বলো তো। আমাদের এলাকায় কিছু কুসংস্কার আছে, যেমন পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আরো কি আছে, ছোটদের সাথে ঝগড়া করলে কি হয়, বা এরকম কিছু কুসংস্কার আছে। তো পরীক্ষার আগে ডিম খেলে যে পরীক্ষায় ডিম পাওয়া যায়, তোমরা কি এরকম শুনেছো বলো তো? ওকে, হুম, গুড। দেখো মূল কথা, তাহলে মূল কথা আমরা জেনেছি। এরপরে দেখো আমরা দেখব যে সারসংক্ষেপ। তৈলচিত্রের ভূত আমরা কিভাবে দেখছি? তৈলচিত্রের ভূত একজন ছবিতে হাত দিয়ে তার শক লেগেছে, ওখানে আসলে বিদ্যুতের লাইন ছিল, তাই না? এজন্য শক লেগেছে। দেখো কুসংস্কারচ্ছন্নতার কারণে মানুষ অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে, বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান সচেতনা দিয়ে বা বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণ করে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওই সব বিশ্বাসের অন্তর্সার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতা। তাহলে নগেনের বিশ্বাস এবং কুসংস্কারের যে ভিত্তিহীনতা, সেখানে বিজ্ঞানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করে বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়েছে। দেখো, কেউ একজন ছবি ধরতে গিয়ে শক লেগেছে, মনে করেছে ওই ছবির ব্যক্তিটি তাকে আত্মা হয়ে তাকে একটা ঝাঁকি দিয়েছে, কারণ এটা ওয়েল পেন্টিং ছিল। এবং তোমরা জানো যে কিছু কিছু ক্ষেত্রে যে ওয়েল পেন্টিং করা হয় মেটালের ওপরে, এবং মেটাল কি করে, কি করে, মেটাল কিন্তু হইলো ওই ইলেকট্রিক প্রবাহ করে, তাই না? সো ইলেকট্রন যখন প্রবাহ করে তখন এখানে শক লাগে। সো যখন এই যে শক লাগার যে বিষয়টাই যখন আসছে, তখন কিন্তু ডাক্তার যিনি বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান সম্পর্কে সচেতন, তিনি কিন্তু এটা সহজে ব্যাখ্যা করেছে। সো এগুলো কিন্তু আমাদের জীবনেও কাজে লাগে। সো এগুলো শিক্ষা আমরা লাভ করব। পাশাপাশি সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি অলরেডি বলেছি। সো এভাবে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এগুলো তোমরা র্যান্ডম পড়ে ফেলবে ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে। লাইব্রেরি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ।
সো এই লাইব্রেরি প্রবন্ধটা তোমরা পড়বে, মূল কথা কি এটা জানার চেষ্টা করবে এবং সারসংক্ষেপ তোমরা জানো লাইব্রেরির যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে আসবে। এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক, লাইব্রেরির ধরন, লাইব্রেরি কি ধরনের হতে পারে, লাইব্রেরি আমাদের জীবনে কিভাবে ইফেক্ট ফেলে, প্রত্যেকটা জিনিস সুন্দর করে বলা আছে। এবার দেখো সুখী মানুষ, এটা একটা নাটিকা। এই নাটিকা পাঠ করলে শিক্ষার্থীরা উপলব্ধি করবে নাটিকা মানে কি। নাটিকা হলো ছোট নাটক আর কি। নাটিকা হলো ছোট নাটক। তাহলে ছোট নাটক। এবং পাঠের উদ্দেশ্য কি? অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্ত মানুষের অশান্তির মূল কারণ। দেখো আমাদের সমাজে অন্যায়ভাবে অর্থ উপার্জন করার লোকের অভাব নেই সমাজে, এবং তাদের এই যে অভাব, মানে অন্যায় অর্থ তাদের ভেতরে কোনো গিল্টি ফিল দেয় না? অবশ্যই দেয়। এবং তারা কিন্তু এই অন্যায় অর্থগুলো নিয়ে অনেক অসুখী থাকে, মানে তাদের পারিবারিক জীবনে, তাদের স্বাস্থ্যগত জীবনে অনেকভাবে তারা অসুস্থ হয়ে থাকে, মানসিকভাবে তারা অসুস্থ হয়। কারণ এসব অন্যায়ের অর্থ না মানে আরেকজনকে ঠকানো, তো তার তো বদদোয়া লাগবে। আবার ধর্মীয় দিক থেকেও এটা অনেক গর্হিত কাজ, গুনাহের কাজ। সো প্রত্যেকটা ভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সো সুখী মানুষকে সৎ পথে নিজের পরিশ্রম দিয়ে যে অর্জন, সেটাই হলো সুখী মানুষের একটা উদ্দেশ্য, মানে সুখী মানুষের জীবনের একটা কি বলে এটাকে লক্ষ্য হওয়া উচিত, যে সৎ পথে উপার্জন করব। সো এই ফাংশনগুলা, এই ছোট ছোট লেসনগুলা কিন্তু আমাদের এখানে আছে। নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। সো এই লেসনগুলো আমরা পাই। এটা সাহিত্যরীতি সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমেদের একটি নাটিকা। নাটিকাটি দুটি দৃশ্যে বিভক্ত। এখানে কয়টা দৃশ্য আছে? দুটা। এই যে দৃশ্য যে দুটি, এটা কিন্তু একটা এমসিকিউ, আসতেই পারে পরীক্ষায়। ওকে, তোমরা নিজেদের ভিতরে কথা না বলে ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, তোমরা তো একটা মেসেঞ্জার গ্রুপের মতো কনভারসেশন করতেছো। আচ্ছা, আমরা যখন রিভিশনটা দিব, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো সব সময় তোমার কাজে লাগবে। ওকে, এরপরে দেখো সুখী মানুষের মূল কথা এবং সারসংক্ষেপ, তোমরা এগুলো পড়ে ফেলবে ইনশাল্লাহ। শিল্পকলার নানা দিক, এটা একটা প্রবন্ধ, পাঠের উদ্দেশ্য কি, এবং দেখো মূল কথা কি, সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। আমরা সুন্দর কিছু দেখলে আমাদের ভালো লাগে। যেমন তুমি একটা বাড়িতে গেলে, বাড়িটা কেমন এলোমেলো, দেখবা যে বাড়িতে পা দেওয়ার সাথে সাথে তোমার পায়ের নিচে বালি, তোমার কত বিশ্রী লাগবে। আবার ধরো তুমি যখন রুমে বসতে গেছো, দেখবা বিছানার উপরে ধুলা পড়ে আছে, কিংবা টেবিলে ময়লা, কিংবা ফ্যানটা অনেক নোংরা, দেয়ালে অনেক আজে বাজে আঁকাআঁকি করা, রং ছড়িয়ে আছে, টেবিলের বইগুলো এলোমেলো, তোমার ঢুকে কি ভালো লাগবে? একদমই না। কিন্তু তুলনামূলক তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গেলে দেখো তোমার ভালো লাগবে। তো সৌন্দর্য বোধ আসলে মানুষকে তৃপ্ত করে। তুমি যদি একটা সুন্দর ভাস্কর্য দেখো ভালো লাগবে, একটা সুন্দর পেন্টিং দেখো ভালো লাগবে, একটা সুন্দর বিল্ডিং দেখো তাহলেও ভালো লাগে, একটা সুন্দর গাছ দেখো তোমার ভালো লাগবে। সো সুন্দর বোধ মানুষকে তৃপ্ত করে এবং মানুষ তা পরিশীলিত করে। সুন্দরের সৃষ্টিতে সকলের চেষ্টা করা উচিত। আমাদের প্রত্যেকের উচিত সুন্দর কিছু সৃষ্টি করা। সুন্দর জিনিসগুলাই আসলে চমৎকার। এরপর দেখো রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন। শিল্পকলা, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, কবিতা, এগুলোর মধ্য দিয়েই সৌন্দর্যের প্রকাশ হয়। সেই বিষয়গুলোই কিন্তু এই শিল্পকলার নানা দিক মুস্তফা মনোয়ারের যে লেখা এখানে প্রকাশ পেয়েছে। সো তোমরা এই প্রবন্ধটা পড়ে ফেলবে। এরপরে দেখো মংডুর পথে, বিপ্রদাস বড়ুয়া। দেখো এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনী। এটার কাজ হলো আমাদের ভেতরে ভ্রমণের তৃষ্ণাকে জাগিয়ে দেওয়া। বিশেষ করে এটার উৎস যদি আমরা দেখি, এটা অপরূপ মিয়ানমার গ্রন্থের অংশ বিশেষ। সো এটা কিন্তু একটা এমসিকিউ। তোমরা যারা এগুলো পড়তে চাও না, তোমরা শুধু মূল গল্প পড়ো, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো পাঠের উদ্দেশ্য, শিক্ষার্থীরা প্রতিবেশী একটি দেশের অর্থনীতি, জীবনযাত্রা, সংস্কৃতির রূপ সম্পর্কে অবহিত হয়ে যাবে। পাশের দেশের একটা কাহিনী। আবার মূল কথা কি, পার্শ্ববর্তী দেশের জীবনযাত্রা এবং সংস্কৃতির সাথে পরিচিত করার পাশাপাশি তাদের আগ্রহ সৃষ্টি করাও কিন্তু আমাদের এই গল্পের মূল বিষয়। এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনী। ওকে, সো তোমরা কিন্তু প্রবন্ধ পড়েছো, গল্প পড়েছো, এটা একটা ভ্রমণ কাহিনী। ওকে, এরপরে দেখো আমরা কি করব, আমরা মংডুর পথে এটা সারসংক্ষেপ আমরা জানলাম। এরপরে দেখো বাংলা নববর্ষ,
বাংলা নববর্ষ দেখি, পাঠের উদ্দেশ্য কি, মূল কথা কি, সেই বিষয়গুলো দেখব। বাংলা নববর্ষ আসলে কি? বাংলার নববর্ষ আমাদেরকে কি শেখায়? বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান, এবং এখানে বাংলা বছর পূর্তি, একটা বছর শেষ হয়ে যায়, আরেকটা বছর শুরু। এই নববর্ষ এখন হয়তোবা শহর কেন্দ্রিক যে রূপ ধারণ করেছে, এই রূপ কিন্তু একসময় ছিল না। একসময় এই নববর্ষ কিন্তু আমাদের কৃষকদের জন্য ছিল, এবং কৃষকরা সেই দিন একটা উৎসব পালন করত। কৃষকের সেই উৎসব থেকে ধীরে ধীরে এই নববর্ষটা আমাদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এবং বিভিন্ন উপজাতিদের বর্ষবরণ কেমন হয়, কিংবা অন্যান্য জনগোষ্ঠীর বৎসবরণে তারা কি কি করে থাকে, এই যে সামগ্রিক আলোচনা কিন্তু আমরা এই প্রবন্ধে পাই। সো নববর্ষ সম্পর্কে আমরা জানবো, নববর্ষ বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সন গণনা আরম্ভ হয়। সম্রাট আকবর চালু করেছিলেন, এবং সেখানে কি কি হয়, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করা হয়। তোমরা নববর্ষে কিন্তু গিয়েছো, তাই না? নববর্ষ কিন্তু আমাদেরকে অনেক বেশি কি করে, আমাদেরকে উৎসাহিত করে যে এটা একটা আনন্দের বিষয়। অলরাইট, তোমরা বলো, তোমরা নববর্ষ দেখেছো, এবং এইগুলো নববর্ষ তোমাদেরকে কিভাবে আনন্দিত করেছে? বলো, নববর্ষের কোন বিষয়টা তোমার অনেক ভালো লাগে? তোমরা কি আমার কথা শুনছো কিনা আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, বাংলা নববর্ষ অনেক ভালো প্রবন্ধ। গুড। আচ্ছা, কামরুল হাসান এআরডি থেকে বলছে যে স্যার, কবিদের জন্ম মৃত্যু তো মনে রাখা সম্ভব না, কিভাবে মনে রাখবো, প্লিজ টিপস দেন। দেখো, কবিদের জন্ম মৃত্যু সাল এবং তারিখ এগুলো পরীক্ষায় খুবই কম আসে, কিন্তু তার উল্লেখযোগ্য যে কাজ এগুলো পরীক্ষায় আসে। সো তোমার কাজ হবে উল্লেখযোগ্য কাজগুলো বেশি করে পড়া। জন্ম মৃত্যু যদি একেবারেই কঠিন লাগে তোমার, তাহলে তুমি এটা মানে একটু কম পড়তে পারো, একটু রিস্ক থেকে যায়, তারপরেও চেষ্টা করবো যতটুকু পারার পড়া। মনে রাখার চেয়ে বড় কথা হলো এমসিকিউ যদি আসে, যেন অপশন দেখলে অন্তত মনে পড়ে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, এগুলো তোমরা পড়ে ফেলবা। হ্যাঁ, এগুলো কিন্তু হুমায়ুন আজাদের লেখা। হুমায়ুন আজাদ একজন ভাষাতাত্ত্বিক, একজন ভাষাবিদ, এবং তার লেখায় বাংলা ভাষার জন্ম নিয়ে চমৎকার কথা বলা হয়েছে, এবং গণ অভ্যুত্থানের কথা। এইটা কিন্তু এবারের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে। শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে, তখন নির্যাতিত নিপীড়িত জনতা বিদ্রোহ করে, শাসক এবং শাসন পদ্ধতি বিদ্রোহ শুরু করে আন্দোলন সংগ্রাম, এটাই এই প্রবন্ধের মূল কথা। এবং সার সংক্ষেপ কি, এবং সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে স্বৈর শাসক যখন গণদাবি মেনে নেয় বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়, তখন আমরা সেই আন্দোলনকে বলি গণ অভ্যুত্থান। এরকম বাংলাদেশের আগে অনেক গণ অভ্যুত্থান হয়েছে। 69 সালে হয়েছে, 1990 সালে হয়েছে, 2024 সালে হয়েছে। 1969-90 সালে যে আন্দোলন, তারা রাজনৈতিক দলগুলো হাতে ছিল, কিন্তু 24-এর যে আন্দোলন এটা আসলে গণ আন্দোলন ছিল। এই পুরো সামগ্রিক বিষয়গুলো তোমরা পড়ে ফেলবে। এরপরে দেখো, আমরা কবিতা পড়ি। দেখো, কবিতা মানব ধর্ম, লালন শাহের এই লালন শাহ তার লেখা এই কবিতা, পাঠের উদ্দেশ্য, উৎস, মূল কথাগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে এগুলো আসলে কি মানব ধর্ম। এই জিনিসটা কি, আমাদেরকে নিজেদের ধর্ম নিয়ে গর্ব করা, ধর্ম নিয়ে আমি আমার ধর্মের, কিন্তু আমি তাই বলে অন্য ধর্মকে ছোট করে দেখব, এমনটি যেন না হয়। অলরাইট, অর্থাৎ দেখা যাচ্ছে যে কবিতা পাঠের মধ্যে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড়। অর্থাৎ আমি একজন মানুষের সাথে যখন কথা বলি, সে অন্য ধর্মের কিনা এই বিষয়টা নয়, বরং সে একজন মানুষ, আমরা সেই মানুষ হিসেবে তাকে ভালোবাসবো, এবং মানুষের যেন বিভেদ না থাকে। ধর, আমার ধর্ম শ্রেষ্ঠ, এইটা নিয়ে হাঙ্গামা করতে যাব, এটা নিয়ে মারামারি করতে যাব, এমন যে যেন না হয়, বরং আমার ধর্ম শ্রেষ্ঠ এটা যেন আমি আমার কর্মের মধ্য দিয়ে প্রকাশ
প্রকাশ করি। তুমি যে ধর্মেরই হও না কেন, তোমার ভেতরে মনুষ্যত্ববোধ থাকাটা চাই। অর্থাৎ তুমি ইসলাম ধর্মের, আমি ইসলাম ধর্মের, আমার কাজ হবে ইসলামকে শ্রেষ্ঠ বলে বিতর্ক করা নয়, বরং ইসলাম ধর্মের যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলী নিজের ভেতরে অর্জন করে ধর্মীয় অনুশাসন মেনে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বরং ধর্মীয় পরিচয় নয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে। সো একজন মানুষকে আমরা চিনলাম, তুমি তো আমার ধর্মের না, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। সো এভাবে এটা যেন না হয়, বরং আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করব এবং নিজের ভিতরে ধর্ম পালন করে, নিজের ভিতরে ধর্মকে ধারণ করে আমার ধর্মের সৌন্দর্য যেন আমার ব্যবহারের মাধ্যমে ফুটে ওঠে, নট প্রতিবাদের মাধ্যমে যে না আমার ধর্মই শ্রেষ্ঠ, এরকম করে নয়, ব্যবহারের মাধ্যমে। এবং জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গৌরব করা থেকে বিরত থাকবে। যে শুধু ধর্মই না, যে আমি এত বড় লোক, আমি অনেক ধনী, তুই তো গরিব, আমি তোর সাথে মিশবো কেন, এই ধরনের যেন অহংকার। আবার জাত আছে, ধরো শুধু ধর্মই না, আমাদের স্কিন কালার, আমি কালো তাই বলে আমি ফর্সা লোক আমাকে দেখতে পায় না, এটা কেমন না? আবার সে একটু খাটো, এজন্য লম্বাদের সাথে সে মিশতে পারে না, এসব কিছুই না। মানুষ শুধু মানুষকে মানুষ হিসেবেই ভালোবাসবে। আমরা যেন সব কিছুর ঊর্ধ্বে মানুষকে রাখি। অর্থাৎ যেখানে দেখো যুদ্ধ হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে, মানুষই তো মারা যাচ্ছে, তাই না? যে ধর্মেরই হোক, কিন্তু একটা মায়ের কোল খালি হচ্ছে, তারা মরে যাচ্ছে, সেটা তো হতে পারে না। তাই মানব ধর্ম এটা আমাদের পাঠ্য হিসেবে আছে, এবং এটার মূল কথা হলো যে আমাদেরকে ধর্ম, বর্ণ, গোত্র, জাতির ঊর্ধ্বে গিয়ে মানুষকে পরিচয় দিতে হবে, মানুষকে। তাহলে জাত ধর্মভেদের ঊর্ধ্বে গিয়ে মানুষ পরিচয়কে গুরুত্ব দিতে শেখা, মানুষ পরিচয়কে দিকে গুরুত্ব দিতে শেখায় আসলে এটার মূল কলস। ওকে, ওকে, এরপরে দেখো মানব ধর্ম আমরা পড়বো, সারসংক্ষেপ কি। লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নিজে কোন ধর্মের বা জাতের, এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মানুষ ধর্মই মূল কথা। কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, এগুলো ভিন্ন জাতের পরিচয় বহন করে, কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাস করে না। সো এটাই হলো লালনের যে বিষয় সেটি। ওকে, এরপরে দেখো বঙ্গভূমির প্রতি এটার মূল কথা কি? দেশের প্রতি কবির শ্রদ্ধা এবং একগ্রতা, জীবনে একগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। এখানে কি কি প্রকাশ পেয়েছে? এই কবিতা স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা, অর্থাৎ দেশের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। এবং দেখো, দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান, এবং প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেন সন্তানের কোনো দোষ মনে না রাখেন, দেশমাতৃকাও ছাড় দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। সো তিনি দেশের প্রতি যে ভালোবাসা, এবং তার মা রেখো মা দাসের মনে, আমারও তুমি মনে রেখো, সে কথা বলেছেন। আমরা হয়তো দেশেই থাকি এই জন্য বুঝতে পারি না। যারা শহর থেকে দূরে থাকো তারা গ্রামকে মিস করো, গ্রাম থেকে দূরে থাকো তারা গ্রামকে মিস করো, যারা শহর থেকে অন্য দেশে চলে যাও তারা দেশকে মিস করো। সো তখন মাইকেল মধুসূদন দত্ত, সে কিন্তু ফ্রান্সে ছিল। সো ফ্রান্সে থাকা অবস্থায় দেশকে ভালোবেসে তিনি যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে একটি হলো বঙ্গভূমির প্রতি। এখানে দেশের প্রতি অকণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটেছে। তাহলে এরপরে দেখো 2 বিঘা জমি, এটা কিন্তু এই যে বঙ্গভূমির প্রতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেখা। 2 বিঘা জমি, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং সারসংক্ষেপ তোমরা জানো, এখানে উপেন নামের এক ব্যক্তি তার জমি কি করে নেয়, হস্তগত করে নেয় একজন জমিদার, এবং সে অনেক দিন পর যখন ফিরে আসে, সে তার গাছটার নিচে বসলে একটা গাছে আম পড়ে, এবং সে যখন ওটা নিতে যায় তখন তাকে চোর বলে আখ্যায়িত করা হয়। তখন সে বলে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তাহলে যার জমি জোর করে দখল করে নেয় তাকেই চোর আখ্যা দেওয়া হয়। সো এগুলো আসলে পাঠের উদ্দেশ্য কি? শিক্ষার্থীর শোষক শ্রেণীর নিষ্ঠুরতা এবং গরিবের দুর্দশা নিয়ে বুঝতে পারবে। তো যখন আমরা সৃজনশীল লিখব তখন এটা পাঠের উদ্দেশ্যে লিখব, এখানে কি কি আছে? শোষক শ্রেণীর
কি শোষক শ্রেণীর নিষ্ঠুরতা এবং শোষণ। ওকে, এভাবে 2 বিঘা জমি, এরপরে পাছে লোকে কিছু বলে, পিছনে মানুষ অনেক কথা বলে। এই যে কথাগুলো আমাদের মনে না রেখে বরং আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে আলো ছায়া কাব্যগ্রন্থে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপরে দেখো পাছে লোকে কিছু বলে, প্রার্থনা, বাবুরের মহত্ব, নারী, এগুলো প্রত্যেকটার মূল বিষয়গুলো এবং পাঠের উদ্দেশ্য এবং উৎস। দেখো এটা নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সো এগুলো তোমরা পড়ে ফেলবা। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের, এটা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং মূল কথা সারসংক্ষেপ, এগুলো তোমরা পড়ে ফেলবা। তো এটা আমাদের রিভাইজ দেওয়ার সিস্টেম। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে রিভাইজ দেব। দেখো জসিমউদ্দিন নামের বানানে কিভাবে লিখতে হবে, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না এবং দয়ে দ আলাদা করে লিখতে হবে, এটা আমরা মনে রাখবো। অনেকে এটা ভুল করে। এবং এই রূপায় এটার উৎস হলো নকশি কাঁথার মাঠ, এই যে মহাকাব্যটা আছে কাহিনী কাব্য, সেখান থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো নদীর স্বপ্ন, বুদ্ধদেব বসু, 12 মাসের ছড়া কাব্যগ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এটার মূল কথা কি, ভাই বোনের মধুর সম্পর্ক। সো এইগুলো আমাদেরকে জানতে হবে। এবং জাগতবে অরণ্য কন্যরা, এটা সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী থেকে নেওয়া হয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং এইখানে কি বোঝানো হয়েছে, প্রকৃতি প্রেম এবং মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, এই বিষয়টা। অলরাইট, এরপরে আমরা প্রার্থী কবিতা দেখি, সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 21 গান 21শে ফেব্রুয়ারি সংকলনে আসছে এবং এই সম্পর্কে আমরা জেনেছি। প্রথম পত্র গল্প এবং কবিতা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা সহপাঠটা দেখব। সহপাঠে কাকতারুয়া গল্প, দেখো কাকতারুয়া, এটার শিক্ষা কি, মূল কথা কি, সারসংক্ষেপ কি, বিশেষ করে সারসংক্ষেপ, এই জিনিসগুলো আমরা ভালো করে পড়বো। নয়াপত্তন, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, ডেভিড কপারফিল্ড, মুক্তি, ফিলিস্তিনের চিঠি, তীরন্দাজ, মানসিংহ ইসাখা, কাবুলের পথে প্রান্তরে, এই জিনিসগুলো আমরা ভালো করে পড়বো। আনন্দ পাঠ, এখান থেকেও কিন্তু অবশ্যই সব কিছুই কি আছে বা মানে আসবে। সো সেই জিনিসগুলো মাথায় রেখে তোমার পড়তে হবে। দেখো এখন আমরা সেকেন্ড পত্র নিয়ে পড়ব, ঠিক আছে? তাহলে দেখো সেকেন্ড পেপার আমরা শুরু করছি। তোমরা সবাই মন দিয়ে এখন দেখো, আমরা সেকেন্ড পেপারে তোমাদের যেই জায়গায় প্রবলেম আছে সেগুলো আমাকে বলতে পারো, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের কোথায় কোথায় প্রবলেম আছে বলেন। ঠিক আছে, ওকে। দ্বিতীয় পত্র আমরা শুরু করব ভাষা দিয়ে। দেখো ভাষা কি, ভাষা হলো মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি, ভাষা। এবং ভাষা মানুষের প্রাণ। এই যে ভাষা মনের ভাব প্রকাশ করে মুখের সাহায্যে, ইশারার মাধ্যমে। দেখো আমি যে কথাগুলো বলছি, এতক্ষণ আমি মুখের সাহায্যে কথা বললাম, কিন্তু ইশারা ভাষা কোনগুলো, তোমরা যারা ক্রিকেট খেলা দেখেছো দেখবা যে যদি ব্যাটসম্যান আউট হয়ে যায়, বোল্ড আউট, ক্যাচ আউট, নানাভাবে আউট হয়, তখন আম্পায়ার যে থাকে সে একদম হাত দেখায়, একটা আঙুল দেখায়। এটার মানে কি? এটার মানে হলো যে ওই ক্রিকেটারটা আউট। আবার দেখবা যখন 4 হয় তখন এরকম এরকম করে হাত, আবার যখন 6 হয় দেখবা যে 2 হাত উপরে তুলে, নো বল হলে এভাবে করে। তোমরা জানো যারা ক্রিকেট খেলো, ছেলেরা এবং মেয়েরাও জানো অনেকে। এবং দেখবা যে আমরা ওই যে বিটিভি, তোমরা দেখো না টিভিতে, এই যে ধরো একটা খবর পড়তেছে যে আজকে সারা দেশে বজ্রপাত সহ বৃষ্টি হবার সম্ভাবনা আছে, তো পাশে এইরকম ছোট একটা বক্সের মধ্যে একজন এরকম এরকম করে কথা বলে, যদিও আমরা এগুলো বুঝি না, যারা ইশারা ভাষা, ওইটা একটা আলাদা ভাষা, এরকম করে বলে। সো ওইটা একটা ভাষা। সো ভাষা হলো এরকম, যদি আমাদের বিশেষ থাকে যে মানুষের মুখের সাহায্যে এবং ইশারা, এই দুটো বিষয় থাকতে পারে। সো আমরা সেগুলো একটু খেয়াল রাখবো, ঠিক আছে? ওকে, কার কোন কোন জায়গার টপিক, আমরা সে মানে কোন কোন টপিকে ভেজাল সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। দেখো আচ্ছা, মুস্তাকিম ইসলাম বলছে বাট তীরন্দাজ গল্পটি অনেক কঠিন। আচ্ছা, তীরন্দাজ গল্পটি কঠিন, আমি তাহলে এর তীরন্দাজ গল্পটি একটু পেছনে চলে যাই। দেখো তীরন্দাজ গল্পের সারসংক্ষেপ খুব সুন্দর করে দেখো।
এখানে গল্পটার কাজ হলো মহাভারতের একটা আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। মহাভারতের অনেকগুলো পর্ব, তার মধ্যে আদি পর্ব নামে যে অংশটা সেখান থেকে নেওয়া হয়েছে। এটার মূল কথা কি? আগ্রহ, চর্চা, নিষ্ঠা এবং গুরুভক্তি। মূল কথা হলো গুরুভক্তি মানুষকে যে কোনো কঠিন কাজে পারদর্শী করে তুলতে পারে, এই গল্পে ফুটে উঠেছে। আমরা যদি সারসংক্ষেপটা একটু পড়ি, দেখো এই গল্পের মূল বিষয় হলো পাণ্ডু এবং কুরুর সন্তানের মধ্যেকার পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক। তাহলে কার কার সন্তান? পাণ্ডু এবং কুরু। এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতার প্রদর্শন। তারা কি করত? যুদ্ধবিদ্যায় পারদর্শিতা প্রদর্শন করত। অস্ত্রবিদ্যার গুরু দ্রোণাচার্য হস্তিনাপুরে এলে, অস্ত্রবিদ্যার গুরুকে দ্রোণাচার্য, এই লোক হস্তিনাপুর নামের একটা জায়গা এলে ভীষ্ম একজন ব্যক্তি তাকে রাজকুমারদের শিক্ষক হিসেবে সাদরে গ্রহণ করেন। অর্থাৎ ভীষ্ম রাজা তার সন্তানদের শিক্ষার জন্য দ্রোণাচার্যকে নিয়োগ করেন, শিক্ষক হিসেবে নিয়োগ করেন। দ্রোণাচার্য ততোধিক স্নেহ ও সযত্নে কুমারদের অর্থাৎ তার বাচ্চাদের যুদ্ধবিদ্যা শেখালেন। কাকে কাকে? এই যে ভীষ্মর সন্তানদের। আচ্ছা, রাজকুমার অর্জুন তার কাছে সর্বাধিক প্রিয় হয়ে ওঠেন। তাহলে এই যে শিক্ষককে দ্রোণাচার্য কি শেখাচ্ছেন? অস্ত্রবিদ্যা, তীর চালানো, তারপরে ধরো যে একসাথে দুইটা তীর চালানো, দুই হাতে ধরো তখনকার যুদ্ধবিদ্যা, তারপরে তরবারি দিয়ে লড়াই করা, এসব কে শেখাচ্ছেন? দ্রোণাচার্য। এখন দেখেন রাজকুমার অর্জুন তার কাছে প্রিয় হয়ে ওঠেন। এতে কর্ণ ও দুর্যোধনরা পাণ্ডবদের প্রতি রুষ্ট হন। অস্ত্রবিদ্যার শিক্ষা লাভের ক্ষেত্রে অর্জুনের পারদর্শিতায় মুগ্ধ হয়ে আশীর্বাদ হিসেবে দ্রোণাচার্য তাকে ব্রহ্মশিরা অস্ত্র পুরস্কার দেন, একটা অস্ত্র পুরস্কার দেন। এক পর্যায়ে প্রকাশ্যে রণক্ষেত্রে রাজকুমারদের রণকৌশল প্রদর্শনী করা হলে সবাই যুদ্ধবিদ্যা দেখে সকলকে মুগ্ধ করেন। অর্জুনের রণকৌশল সর্বাধিক প্রশংসিত হয়। সো এইখানে মূলত এই যে তীরন্দাজ, মানে তারা শিক্ষকের প্রতি ভক্তি রেখে যে বারবার প্র্যাকটিস করা এবং চর্চা, নিষ্ঠা এবং আগ্রহের মাধ্যমে মানুষ আস্তে আস্তে পারদর্শী হয়ে ওঠে, এটাই এই গল্পের মূল বিষয়। এরপরে দেখো আমরা তাহলে এটা পড়ে ফেললাম, আমরা একটু ভাষাতে দেখি। ভাষা, ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি, চীন দেশের মানুষের ভাষা ম্যান্ডারিন, চাংমা, আচিক। কার ভাষা কোথায় সেটা একটু আমরা জেনে ফেললাম। এরপরে দেখো ভাষা স্থির হয়ে গেলে মৃত ভাষায় পরিণত হয়ে যায়। যেমন মৃত ভাষা কেমন? সংস্কৃত ভাষা হলো মৃত ভাষা। এবং পৃথিবীতে প্রচলিত আছে ৩,৫০০-এর বেশি ভাষা। ওকে, বাংলা ভাষার এই বিষয়গুলো আমাদের জানা উচিত। গারো জনগোষ্ঠীদের ভাষা কি? তোমরা কি জানো গারো জনগোষ্ঠীদের ভাষা কি? গারো জনগোষ্ঠীদের ভাষা কি? গারো জনগোষ্ঠীদের ভাষা হলো আচিক। আচিক হলো গারো জনগোষ্ঠীদের ভাষা। এই এমসিকিউগুলো আমরা বেশি বেশি পড়বো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে? ৩,৫০০-এর কাছাকাছি। ভাষা কি? মনের ভাব প্রকাশ করে, সেটাই ভাষা। এই অধ্যায়টা বেশ সহজ, এইখান থেকে জাস্ট আমরা এমসিকিউগুলো সলভ করলেই কিন্তু পেরে যাব। ম্যান্ডারিন কোন দেশের অধিকাংশ মানুষের ভাষা? চীনের ভাষা। দেখো যশোর বোর্ড 19, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড 18-19, এই সময় এইগুলা এমসিকিউ কিন্তু জিএসসি পরীক্ষায় আসতো। সো এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো জিএসসি পরীক্ষায় সেই সময় আসতো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্থান, কাল এবং সমাজভেদে কোনটির পরিবর্তন ঘটায়? যেমন ভাষার পরিবর্তন ঘটায়, স্থান, কাল এবং সমাজের ধীরে ধীরে এগুলো চেঞ্জ হয়। এবং দেখো ভাষার প্রাণ হলো কি? প্রাণ হলো অর্থপূর্ণ ধ্বনি। ধ্বনি ও বর্ণ। ধ্বনি কি, বর্ণ কি? ধ্বনি এবং বর্ণ, দেখো আমি যদি বলি অ, এটা একটা ধ্বনি, কিন্তু আমি যদি লিখি অ তাহলে সেটা একটা বর্ণ হয়ে যাবে। এখানে খেয়াল করতে হবে ধ্বনি মানুষের মুখ নিঃসৃত এক ধরনের কোনো আকার নেই এবং উচ্চারণ এবং কানে শোনার বিষয়। দেখো অনেক সময় ভুল করো অনেকে, যে ধ্বনি হলো কানে শোনার বিষয়। ধ্বনি কি? কানে শোনার বিষয়। আর বর্ণ কি? বর্ণ এখানে দেখো, বর্ণ হলো চোখে দেখার বিষয়, বর্ণ এবং লেখার বিষয়। বর্ণ কানে শোনা যায় না। তো আমি যদি বলি অ তাহলে এটা কি হবে? একটা ধ্বনি হবে। কিন্তু আমি যদি লিখি অ তাহলে এটা কি হবে? এটা বর্ণ হবে। সব ধ্বনি আর বর্ণ একই, মানে একই জিনিসেরই লিখিত রূপ। তাহলে ধ্বনি কি? অর্থপূর্ণ আওয়াজ, জাস্ট অর্থপূর্ণ আওয়াজ, অর্থপূর্ণ আওয়াজ। আর বর্ণ কি? ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ, লিখিত রূপ। এই অর্থপূর্ণ আওয়াজ আর ধ্বনির লিখিত রূপ, এই দুইটাই।
এরপরে দেখো ধ্বনি ও বর্ণ শিখতে গেলে আমাদের বাকযন্ত্র সম্পর্কে জানতে হয়। তো ধ্বনি তৈরিতে যেসব বাকযন্ত্র সাহায্য করে, দেখো আমাদের এই যে শরীরের, ধরো পা, যে মানুষের পা নাই সে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। তো এটা কি এই এই অঙ্গ কি আমাদের কথা বলতে সাহায্য করে? না। আমাদের যদি এই আঙ্গুলটা না থাকে সমস্যা হবে না। তো আমাদের বাকযন্ত্র হলো আমাদের কথা বলতে যেই যেই অঙ্গগুলা কাজে লাগে সেগুলোই হলো বাকযন্ত্র। কি কি কাজে লাগে? দেখো, ঠোঁট কাজে লাগে, দাঁতের পাটি, দন্তমূল, অগ্রতালু, পশ্চাৎতালু, আলজিভ, জিহ্বা, তারপর কি জিহ্বাগ্র, তারপরে পশ্চাৎ জিহ্বা, সম্মুখ জিহ্বা, নাসাগহ্বর, স্বরপল্লব এবং ফুসফুস। এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। বিশেষ করে মানুষের ফুসফুস, ফুসফুস থেকে যদি বাতাস না বের হয় কোনোভাবে তার কথা বলতে হবে না। কথা তো অল অ্যাবাউট বাতাস, তাই তো কথা বলার সময় কিন্তু বাতাস বের হয়। এবং দেখো গলনালী, দাঁত, মুখবিবর মানে মুখের মধ্যের অংশ, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, ঠোঁট ইত্যাদি, এগুলো আসলে আমাদের বাকযন্ত্র। বাকযন্ত্র মানে কি? কথা বলতে যে যন্ত্রগুলো কাজে লাগে। সো তুমি ব্যাকরণের ভালো করতে গেলে কি করবা, এটা হলো মূল প্রশ্ন। ব্যাকরণে ভালো করতে গেলে তোমাদের যে বইটি আছে এই বইয়ে যে প্র্যাকটিস অংশটি আছে, এই প্র্যাকটিস অংশ যদি ভালো করে লিখো, প্র্যাকটিস অংশ যদি ভালো করে পড়ো, তুমি এইখান থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ। এর বাইরে থেকে আসে না। প্র্যাকটিস এবং উদাহরণ, প্র্যাকটিস এমসিকিউ এবং উদাহরণ। এবং স্বরধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরতে বাধা পায় না। এবং ব্যঞ্জন ধ্বনি কি? বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। স্বরধ্বনি কয়টি? 60টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। এই ইনফরমেশনগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জন ধ্বনি কয়টি। সো এগুলো আমি স্টার দিয়ে রাখলাম, এগুলো তোমরা ভালো করে পড়বা ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে দেখো, ব্যঞ্জন ধ্বনিতে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। দেখো এই যে ক, একটা কয়ের আশ্রয়, অধ্বনির আশ্রয় নিতে হচ্ছে। সো এই জন্যই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি আলাদা। স্বরধ্বনি কি করে? স্বরধ্বনি কাজ করে হলো ওই বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ হয়। কিন্তু ব্যঞ্জন ধ্বনি মুখের ভিতরে বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারণ হতে পারে না। এরপরে দেখো এই যে বর্ণমালা। বর্ণমালা কি? আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে যতগুলো বর্ণ আছে, ক খ গ ঘ একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, আবার স্বরীয় স্বরিয়া ও পর্যন্ত, সবগুলো মিলে যে 50টি, এটিই হলো টোটাল আমাদের একটি বর্ণমালা। এরপরে দেখো ধ্বনি ও বর্ণের, ধ্বনির পূর্ণরূপ আছে, সংক্ষিপ্ত রূপ আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত পূর্ণরূপ, এগুলো আমরা চমৎকারভাবে পড়ে ফেলবো ইনশাল্লাহ। সো ধ্বনি ও বর্ণের ক্ষেত্রে খেয়াল করো, আমরা যে এমসিকিউগুলো পাই সেগুলো একটু সলভ করলে অনেকটা ভালো হয়। এই এমসিকিউগুলো পরীক্ষায় খুবই আসে, বললাম না? দেখো, ঢাকা বোর্ড 18 সাল, 19 সাল, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, প্রত্যেকটা বোর্ডে এমসিকিউ আসছে, সেটা হলো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কোনটি। আমি কিন্তু এমসিকিউ দেখো মার্ক করে রাখছি, এই যে এমসিকিউ গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিচ্ছি। এইটা শুধু তোমার এইটার পরীক্ষা না, তোমার সারা জীবন কাজে লাগবে। ইভেন তুমি বড় হবা, ক্লাস 9-এ উঠবা, 10-এ পড়বা, 11 কলেজে উঠবা, কলেজ শেষ করবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি যাও সেখানে বাংলা থাকলে এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। ইভেন চাকরির পরীক্ষায় এই এমসিকিউ গুরুত্বপূর্ণ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সারা জীবন কাজে লাগে। সো এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে। এগুলো কঠিন কিছুই না। এই যে কণ্ঠস্থ বর্ণ, এটা মুখস্থের বিষয়, এটা বইতে সরাসরি দেয়া আছে, একটা ছক দেয়া আছে কোথা থেকে কোনটা উচ্চারিত হয়। সো এই উচ্চারণের স্থানগুলো আমরা পড়ব। উচ্চারণ কোনটি সুন্দর উচ্চারণ, এটা কিন্তু একদম সরাসরি তোমাদের বইতে দেয়া আছে। নিচের কোনটি শব্দের সঠিক উচ্চারণ নির্দেশিত হয়েছে। এখন কোথায়? ওকে, দেখো, মৃগ, মিরিগো, না এটা হয়নি। বিখ্যাত, হ্যাঁ, যেন, শাসন শব্দের সঠিক উচ্চারণ নির্দেশিত হয়েছে। বলো তো এটা কোনটা হবে? মিরিগো, মিরিগো হবে না, যেন, যেন না যেন, বিখ্যাত, শাসন, শাসন ভুল, মিরিগো ভুল, যেন ভুল, এটা হবে বিখ্যাত, না বিখ্যাত না, বিখ্যাত, তাই না?
তাহলে এটা হবে যেন, এটা হবে, আমরা কোথায় ছিলাম, এই যে যেন, যেন। শাসন, বিখ্যাত। আচ্ছা আমরা এটা তো তোমরা তোমরা উত্তর করো তো দেখি এটা। হ্যাঁ, উত্তর করো। আমি তোমাদের কমেন্ট দেখতেছি। ওটা বিখ্যাত হবে, এটা শাসন না তো, শাসন। আর এটা মৃগ না, মৃগ। মৃগ, হ্যাঁ। এটা সি হবে, হ্যাঁ, গুড। তোমরা কনফিউজড হয়ে গেছো, যেন। এটা অনেক সময় বর্গীয় জ দিয়ে লেখা থাকে, কখনো বর্গীয় জ ছাড়াও থাকে। এরপরে দেখো উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণের স্থান অনুযায়ী কোনটি কণ্ঠবর্ণ, কোনটি কণ্ঠবর্ণ, উচ্চারণ স্থান অনুযায়ী কণ্ঠ। হ হলো কণ্ঠবর্ণ, হ হলো কণ্ঠবর্ণ, গুড। উচ্চারণ স্থান অনুসারে হ্রস্ব এই দীর্ঘ এই বর্ণ দুটিকে কি ধ্বনি বলে? হ্রস্ব এই দীর্ঘ এই বর্ণ দুটিকে কি ধ্বনি বলে? তালব্য ধ্বনি বলে, গুড। ওকে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, যদি না পড়ো তাহলে হবে না। দেখো ম ফলার উচ্চারণ, দেখো ম ফলার উচ্চারণ, ম ফলার উচ্চারণ কেমন হয় এই জিনিসটা অনেকে তোমরা মানে ভয় করো, এগুলো কিন্তু সহজ জিনিস, মানে একেবারে সহজ। খেয়াল করো, ম ফলার উচ্চারণ তিনটা ব্যাপার হয়, যে একসময় উচ্চারণ হয় না, যেমন শ্মশান উচ্চারণ হয় নাই, ঠিক। কখনো দ্বিত্ব হয়, ডাবল হয়, রস্যি। আবার শ্মশান, এখানে উচ্চারণ হয় নাই, এখানে দ্বিত্ব হয়েছে। কখনো ময়ের উচ্চারণ ময়ের মতোই থাকবে, যেমন বাগ্মী, মৃন্ময়, সিম্পল। এখানে কোনো কাহিনী নাই। দেখো কোন শব্দে বফলার উচ্চারণ বজায় থাকে? বফলা, বিল্ল তস্য তিষ্ঠ, এই যে লম্ব, বফলার উচ্চারণ বজায় থাকে। এটা কি সরাসরি আমরা বলতে পারি এটা লম্ব। এরপরে দেখো সন্ধিজাত শব্দে বফলার উচ্চারণ কি থাকে? বজায় থাকে। সন্ধিজাত শব্দে, শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে এর উচ্চারণ কি হয়? মধ্যে বা শেষে যুক্ত হলে কিন্তু দ্বিত্ব। আমরা বললাম না মফলার উচ্চারণ তিনটা হয়, হয় সাইলেন্ট থাকে, মাঝে সামনে থাকলে সাইলেন্ট, সামনে সাইলেন্ট, মাঝে শেষে উচ্চারণ দ্বিত্ব হবে, আর কখনো কখনো উচ্চারণ কি হবে? ময়ের মতোই থাকবে। ওকে, ওকে। হুম, এরপরে দেখো উচ্চারণ দ্বিত্ব হয়, কি হয়? উচ্চারণ দ্বিত্ব হয়, সন্ধি। এরপরে দেখো সন্ধি, সন্ধি কি? সন্ধি কিন্তু ধ্বনির মেলন, অনেকেই ভুল করো, বলো শব্দের মেলন। এটা হলো ধ্বনির মেলন। সন্ধি কিসের মিলন? ধ্বনির মিলন। ধ্বনির মিলন কিভাবে? ধরো যে বিদ্যা যোগ আলয়, কি হবে? বিদ্যা যোগ আলয়। অনেকে মনে করে এটা ধ্বনির মিলন না, এটা শব্দের মিলন। না, ধ্বনির মিলন এটা হবে। দেখুন বিদ্যা শেষে এই প্রথম বর্ণের শেষ এবং পরের বর্ণের শুরু, এই আ, এই আ আর আ মিলে হয়ে গেছে হলো বিদ্যালয়। এই যে এখার যে আকারটা আসছে এটা হলো এই দুইটা মিলে। সো আমাদের মাথায় রাখতে হবে এগুলো যেন কখনোই এলোমেলো না হয়। সো আমরা চেষ্টা করব এগুলো ভালো করে পড়ার, ঠিক আছে? যে সন্ধিজাত শব্দের মিলন হয় কি কি? উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি লোপ পায়, যে কি চার ধরনের মিলন হয়, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। ওকে, এরপর দেখো দিগ্বিজয় কি হবে? দিক যোগ বিজয়, হ্যাঁ, দিগ্বিজয়, দিক যোগ বিজয়। কোনটি সন্ধি বিচ্ছেদ করে? সঠিক সন্ধি বিচ্ছেদ। ষট যোগ আনন, সরানন, এটা সঠিক। জল যোগ, এরপর দেখো ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটা? ব্যঞ্জন সন্ধি কি?
ব্যঞ্জন সন্ধি হলো স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি, এগুলোর যদি মিলন ঘটে তাহলে সেখানে কি হবে, সেগুলো কি হবে, ব্যঞ্জন সন্ধি হবে। এখানে ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো সুবন্ত। কেন ব্যঞ্জন সন্ধি, খেয়াল করো, সুপ যোগ অন্ত, সুপ যোগ অন্ত, সুবন্ত। তাহলে এখানে দেখো প আছে, এখানে অ আছে, এই দুটা মিলে গেছে, তো এটা একটা ব্যঞ্জন। তো যেহেতু একটা ব্যঞ্জন হলেই সেটা ব্যঞ্জন সন্ধি। দেবর্ষি, এখানে দুইটাই স্বর, পবিত্র দুইটাই স্বর, নদ্যম্ব দুইটাই স্বর, সেখানে একটা ব্যঞ্জন থাকে, এটা ব্যঞ্জন সন্ধি হয়ে গেছে। সো এগুলো যদি আমরা আবার বারবার আমরা যদি রিভাইজ দেই, আমাদের উদাহরণগুলো তুমি যদি পড়ো, ইনশাল্লাহ 100% কাউন্ট পাবো। দেখো এগুলো কিন্তু সরাসরি উদাহরণ থেকে আসে, বিভিন্ন বোর্ডে আসছে কিন্তু উদাহরণ থেকে আসছে। এবার দেখো রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি, রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি, তোমরা উত্তর করো। রবি যোগ ইন্দ্র, গুড। এরপরে দেখো নাবিকের সন্ধি বিচ্ছেদ কি, নৌ যোগী, গুড। এভাবে আমরা বিসর্গ সন্ধি দেখে ফেলবো। বিসর্গ সন্ধি মূলত এই যে বিসর্গ থাকে, সো কখনো বিসর্গ বিভিন্নভাবে প্রকাশ পায়। বিশেষ করে আমরা দেখো তালব্য স, যদি আমরা একটা নিয়ম দেখি, মেইনলি তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, র, রেফ আর হলো ওকার। হ্যাঁ ওকার, মানে এটাকে আমরা বলি ওকার। সো এগুলো থাকলে, যদি থাকে, হ্যাঁ এগুলো যদি থাকে, তা করবে কি, তাহলে সেগুলো উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, উঠে গিয়ে কি বসবে, বিসর্গ বসবে। এগুলো উঠে গিয়ে বিসর্গ বসবে। দেখো আমি বলি, দেখো এখানে চমৎকার, প্রাতরাশ, র উঠে গিয়ে বিসর্গ বসছে। দেখো পুনরাবৃত্তি, র উঠে গিয়ে বিসর্গ বসছে, বাকি থাকে আবৃত্তি। পুনরুক্ত, দেখো র উঠে গিয়ে বিসর্গ বসছে। আবার দেখো ততোধিক, ওকার উঠে গিয়ে বিসর্গ বসছে, বাকি থাকে অধিক। যশোভিলাস, ওকার উঠে গিয়ে বিসর্গ বসছে, বাকি থাকে অভিলাষ। বয়োবৃদ্ধ, ওকার উঠে গিয়ে বিসর্গ বসছে, বাকি থাকে অধিক। খুবই সহজ, এগুলো একবার দেখলেই তুমি পেরে যাবে ইনশাল্লাহ। সো এই নিয়মটা, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, র, রেফ, ওকার যদি থাকে তা উঠিয়ে দিয়ে বিসর্গ বসাবো, তারপরে বাকি অংশ যা থাকবে সেটা লিখবো, তাহলে বিসর্গ সন্ধি শেষ, কাবার। ওকে, রাবিয়া লাবণী বলছে বৃত্তি পরীক্ষায় ভাব সম্প্রসারণ, সারাংশ সংগ্রহ, প্রবন্ধ রচনা ইত্যাদি কি বোর্ড বই থেকে আসবে? আই নিড অ্যান্সার আর্জেন্টলি। ওকে রাবিয়া লাবণী, আপনার আইডি থেকে যে কমেন্টটা আসছে, সেক্ষেত্রে আমি বলি যে বৃত্তি পরীক্ষায় বলা হয়েছে যেগুলো আসবে, এখন কোথা থেকে আসবে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয় নাই। আমরা র্যান্ডম পাঠ্য বই থেকেই তো প্রস্তুতিটা নেব। নেওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখেন, বৃত্তি পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং সেক্ষেত্রে আমাদের আরও কিছু পড়া উচিত, পড়ে ফেলা উচিত, এটাতে কার্পণ্য করা উচিত না পড়ার ক্ষেত্রে, যেহেতু এটা আরও প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই না? দেখো আ ধ্বনির সঙ্গে বিসর্গ ধ্বনি প থাকলে বিসর্গ সন্ধিতে কি হয়, বিসর্গ সন্ধিতে কি হয়, দন্ত স হয়, গুড, দন্ত স হয়। এগুলো পড়ে ফেলবো। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, ভাস্কর। তারপরে দেখো আ ধ্বনির সঙ্গে বিসর্গ সন্ধি থাকলে পরে কি হয়, হ্যাঁ আ ধ্বনির পর ওকার হয়। এরপরে দেখো বিসর্গ সন্ধির নিয়মের ব্যতিক্রম কোনটি, বিসর্গ সন্ধির নিয়মের বিতরণ, যেমন অহ যোগ অহ, অহরহ, এটা একটা ব্যতিক্রম। এবং বিসর্গ সন্ধি উদাহরণ কোনটি, নমস্কার, এটা বিসর্গ সন্ধির উদাহরণ। তরুচ্ছায়া এগুলো বিসর্গ সন্ধি না, নমস্কার এটা কেন বিসর্গ সন্ধি, এই যে দন্ত স উঠে যাবে, আমি একটু আগেই বললাম কেন হবে, এই যে কার, নমস্কার। এই যে তরুছায়া, তরুযোগ ছায়া, সঞ্চয়, সমযোগ চয়, অত্যন্ত, অতিযোগ অন্ত, এগুলোতে কোথাও বিসর্গ সন্ধি নাই। দেখো এগুলো আমি বিশ্লেষণ করে দিই, সমযোগ চয়, আবার অত্যন্ত, অতিযোগ অন্ত, অতিযোগ অন্ত। আবার দেখো তরু ছায়া, তরু, তরু যোগ ছায়া, তরু ছায়া। সো বিসর্গ সন্ধির উদাহরণ নমস্কার। ওকে, এরপরে খেয়াল করো নাম ও পদ, আমরা যদি দেখি শব্দ ও পদ কি, শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি, শব্দে অর্থের প্রাণ, এবং এর মধ্যে 5 প্রকার আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দেখো বিশেষ্য কি, বিশেষ্য হলো নাউন। সো এগুলো আমরা পড়ে ফেলবো, কোনটা কি ধরনের, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, এগুলো পড়ে ফেলবো। বিশেষণ কি, অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ। সর্বনাম কি, প্রোনাউন। সো তোমরা ইংরেজি জানলে অত সুবিধা হও। ক্রিয়াটা হলো ভার্ব, এবং অব্যয়ের মধ্যে কি কি আছে,
অব্যয়ের মধ্যে অনেকগুলো আছে, মানে এই তিনটা হলো অব্যয়ের মধ্যে আছে। ইংরেজি প্রিপোজিশন, তারপরে কনজাংশন এবং ইন্টারজেকশন। এই তিনটা জিনিস আমাদের অব্যয় আছে, ক্রিয়াতে ভার্ব আছে, এবং এই অ্যাডজেক্টিভের মধ্যেই কিন্তু অ্যাডভার্বটা লুকানো আছে, সেটা ওই ভাব বিশেষণের মধ্যে। ওকে, সো আমরা এগুলো ভালো করে পড়ে ফেলবো, উদাহরণগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখো নিচের কোনটি শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ? দেখো নিত্য স্ত্রীবাচক শব্দ এই জিনিসটা আসলে কি? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো যা দ্বারা সবসময় নারীদেরকে বোঝায়, সেটাই হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। ইনি প্রত্যয় যোগে গঠিত লিঙ্গান্তর কোনটি? ইনি। ইন্দ্রাণী কি হবে বলো? ইনি প্রত্যয় যোগে কাঙ্গালিনী। হ্যাঁ, গুড। এরপরে খেয়াল করে দেখো নিত্য পুরুষবাচক শব্দ হলো স্তৈন। হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে? পদ বলে। কেবল পুরুষবাচক শব্দ কোনটি? বাঙালি, মানুষ, অকৃতদার, সন্তান। কেবল পুরুষবাচক, অকৃতদার মানে যে এখনো বিয়ে করে নাই। হ্যাঁ, তাহলে যে বিয়ে করে নাই তাকে আমরা কি বলি? অকৃতদার। অলরাইট। এরপরে দেখো শব্দ গঠন এই যে কোনটা দ্বারা কি বোঝায়? দেখো লোকটি ভেউ ভেউ করে কাছে, এটা মানুষের কান্না। হি হি এটা হাসির আওয়াজ। ঠ্যাঠে কানে এত ঠ্যাঠা করানো বিরক্তিকর আওয়াজ। গুনগুন, খক খক। এই বিষয়গুলো আমরা একটু ভালো করে পড়বো, কোনটা অনুভূতিজাত শব্দ, কোনটা আবেগজাত শব্দ। এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় ভালো করে দেখো গা ছমছম করছে, কি? এই যে অনুভূতির কাল্পনিক, এটা একটা অনুভূতি না, ছমছম করছে। আবার খেয়াল করে দেখো যে কোনটি অনুকার ধ্বনি যোগে গঠিত? অনুকার ধ্বনি কি? যেটা একটার অনুকরণে আরেকটা তৈরি হয়েছে। দেখো শনশন অনুকার ধ্বনি যোগে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো অনুকার ধ্বনি যোগে, তাই না? ওকে, তোমরা কি এগুলো বুঝতেছো, পারতেছো? তাহলে এখানে কি আছে? টনটন আছে। এরপরে যদি দেখি ঝমঝম করে বৃষ্টি নামলে, এখানে ঝমঝম কিসের অনুকৃতি? ঝমঝম অনুভূতির, মানুষের, জীবজন্তুর নাকি বস্তুর? ঝমঝম অবশ্যই বস্তুর। নিচের কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি? কলকল, ঠ্যাঠা, গড়গড়, ভেউ ভেউ। এই যে মানুষের ধ্বনি, ভেউ ভেউ। মানুষ তো কান্দে কেমনে? ভেউ ভেউ করে কান্দে, তাই না? এই জন্য এটা মানুষের ধ্বনির অনুকৃতি বলবো। অল রাইট, ঠিক আছে। এরপর দেখো বাক্য কি? বাক্য হলো পদগুলোর মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক অন্বয় থাকতে হয়, যার কারণে বক্তার মনোভাব এবং বক্তব্য স্পষ্টভাবে ফুটে ওঠে। এইটাই হলো বাক্য। সো বাক্য সম্পর্কে আমরা বিভিন্নভাবে জানবো। বাক্য কিভাবে গঠিত হয়, সরল বাক্য কি, জটিল বাক্য কি, হ্যাঁ, এগুলো জিনিস থাকতে হবে। ভেউ ভেউ হলো মানুষের কান্না, আর ঘেউ ঘেউ হলো কুকুরের ডাক। খুবই কাছাকাছি, ঠিক আছে, কিন্তু আমাদের এগুলো বলা যাবে না, ঠিক আছে। তো এবার বাক্যর মধ্যে দেখো মিল থাকতে হবে, ঠিক আছে। দেখো গিয়ে পুকুরে বড় ধরেছে একটা মাছ, খা খা অপ চলে গেছে। বাক্যের বৈশিষ্ট্য তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। দেখো আকাঙ্ক্ষা বানাকে অনেকে ভুল করে, দেখো যুক্ত খ হবে। 1 2 আসক্তি, অনেকে আসক্তি বলে, এটা হলো আসক্তি, রিঅ্যারেঞ্জ। হ্যাঁ, আরেকটা হলো যোগ্যতা। সো আমি এক কথায় বলে দিই, আকাঙ্ক্ষা হলো আমি যদি বলি যে আমি স্কুলে গিয়ে চুপ, আর কিছু থাকে, মানে শোনার আকাঙ্ক্ষা থাকে না, অবশ্যই আর কিছু আছে, তাহলে এটা থাকা যাবে না। এবার দেখো আসক্তি, গিয়ে পুকুরে বড় ধরেছি মাছ। সো এটা একটা হইলো, মানে সাজানো হইলো না। সো সাজানোটা হলো আসক্তি। এবং যোগ্যতা, বলে যে পাখিগুলো কি সুন্দর নদীতে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে। ওমা, পাখি কি নদীতে সাঁতার কেটে ঘুরে বেড়ায়? না। সো এই ধরনের মিথ্যা কথা এগুলো থাকতে হবে। এগুলো হলো বাক্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? আমি মাত্রই পড়ালাম। সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন বলো?
একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা প্রয়োজন। বাক্যের অর্থগত সঙ্গতি রক্ষা করে পদগত বলে সাজিয়ে লেখা। এই যে অর্থগত দিক থেকে সাজিয়ে লেখাটাই হলো আসত্তি। ওই যে স্কুলে অনুষ্ঠান গতকাল হয়েছে, পুরস্কার বিতরণী, এটা করা যাবে না। এরপরে আছে দেখি বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি এবং ভাবের মেলবন্ধনকে কি বলে? অর্থের সঙ্গতি এবং ভাবের মেলবন্ধন, এটা কি আসত্তি? না, এটা হলো যোগ্যতা। আসত্তি তো ওই যে সাজিয়ে লেখা, যোগ্যতা হলো ভাবের মেলবন্ধন। আমরা বড়শি দিয়ে নারকেল পারি, তো বড়শি দিয়ে কি নারকেল পারা যায়? তার মানে এটা কি নাই, যোগ্যতার অভাব আছে। সো যোগ্য ব্যক্তিকে ভোট দেব। এরপর দেখো বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন খুব গুরুত্বপূর্ণ। বিরাম চিহ্নের ক্ষেত্রে কোথায় থামতে হবে এবং কোনটা দেখতে কেমন এটা আমাদের জানা প্রয়োজন। এবং দেখো এখানে বিরাম চিহ্ন থেকে যদি আমরা এমসিকিউ গুলো সলভ করি তাহলে কি হবে? মা বললেন অঙ্ক করতে বসো, তাহলে সরাসরি যদি কথা থাকে, কথার পর একটা কমা হবে। এই যে দেখো একটা কমা দিয়েছে এখানে, এবং ডাবল কোটেশন। ডাবল কোটেশন কখন হবে? যখন বক্তা সরাসরি কথা বলবে তখন ডাবল কোটেশন হবে। এবং দেখো কোনটি বিরাম চিহ্নের শেষে ব্যবহৃত হয়? দেখো বিস্ময় চিহ্ন শেষে ব্যবহার হয়। কমা, সেমিকলন, হাইফেন এগুলো কিন্তু শব্দের মাঝখানে মাঝখানে ব্যবহৃত হয়। বাক্যের শেষে কমার বিরাম চিহ্ন কয়টি? বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি? মাত্র 3টি। এই যে 3টি, কি কি? দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন। এই 3টা হলো বাক্যের শেষে ব্যবহৃত হয়, বাকিগুলো বাক্যের মধ্যে। বাক্যের শেষে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়? বাক্যের শেষে দাড়ি, অবভিয়াসলি দাড়ি, এখানে দাড়ি আছে। গুড। এরপরে এরপরে দেখো আমরা যদি বানানে যাই, বানানের ক্ষেত্রে খেয়াল করো, বানানের যে বানানগুলো, কোন বানানগুলো ঠিক। বানানের অনেক নিয়ম আছে, আমাদের নিয়মের চেয়ে বেশি বেশি পড়া উচিত হলো উদাহরণ। বানানের আমরা নিয়মের চেয়ে উদাহরণ বেশি পড়ব, উদাহরণ বেশি বেশি। বানান কিভাবে পড়ব? বানান টপিকটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব পড়ব বেশি, উদাহরণ বেশি পড়ব, উদাহরণ বেশি বেশি, উদাহরণ বেশি বেশি, নিয়ম কম কম। এটা হলো বানানের নিয়ম, উদাহরণ বেশি বেশি, নিয়ম কম কম। দেখো কোন বানানটি সঠিক। দেখো এই যে কোন বানানটি সঠিক, এই মুমূর্ষ বানান সারা পৃথিবীতে বহুবার আসছে, শুধু তোমাদের ক্লাসে নয়, প্রত্যেকটা ক্লাসে তুমি এই মুমূর্ষ বানানটাকে পাবা ইনশাল্লাহ। তাহলে এরপরে দেখো এখানে কোন বানানটি সঠিক? পরায়ণ ভুল, ক্ষণিক ভুল, সুষমা ভুল, ঝর্ণা বানানটি ঠিক আছে। এরপরে দেখো কোন বানানটি শুদ্ধ। এখানে দেখো অনেক সবগুলাই একটু একটু করে ভুল, জাস্ট কারিগরি বানানটা ভুল, ঠিক আছে। কিংবদন্তি রস্বইকার হবে, অটবি রস্বইকার হবে, বিদুষী রস্বইকার হবে। সো এগুলো একটু মনে রাখতে হবে। সো আলী প্রত্যয় দিয়ে, ইরানিতে আলী না, নেপালিও আলী না, হিন্দি আলী না, মিতালিতে আলী প্রত্যয় আছে, মিতাযোগ আলী, মিতালি। গুড। এরপরে কোন বানানটি শুদ্ধ? দেখো নিরূপণ ভুল, নির্বাণ ভুল, বিদুষী ভুল, দুস্থ ঠিক আছে। সো আমরা যখনই পড়বো, সো এই বানানগুলো নিয়ম কম কম, উদাহরণ বেশি বেশি, নিয়ম কম কম, উদাহরণ বেশি বেশি। ওকে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো অভিধান। অভিধানে বর্ণানুক্রম, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। সাধারণ বর্ণানুক্রম এটা তো তোমরা জানোই, অভিধানে বর্ণানুক্রমটা চেঞ্জ আছে। দেখো এখানে স্বরধ্বনির পরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, কর পরে যুক্ত খ আছে, তারপরে আবার স্বাভাবিকভাবে যেতে যেতে ডর পরে ডয় বিন্দু র, ঢর পর ঢয় বিন্দু র আছে, তর সাথে খণ্ডত আছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে একটা চারটা, এবং অন্তস্থ জর সাথে অন্তস্থ অ আছে, তাহলে 5টা। এবং দেখো আর কোথায় কোথায় চেঞ্জ আছে? প ফ ব ভ ম, অন্তস্থ স, অন্তস্থ র ল তাল বস। তাহলে মোট চেঞ্জ কয়টা দেখলাম? 1 2 3 4 5 6, এই 6টা চেঞ্জ আমাদের আছে। সো এই 6টা চেঞ্জ মাথার মধ্যে থাকতে হবে বর্ণনাক্রমগুলো, এবং মনে রাখতে হবে স্বরধ্বনির পর অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এবং তারপরে ব্যঞ্জনধ্বনি শুরু, কয়ের পর যুক্ত খ সেটা মনে রাখতে হবে, ডয়ের পর ডয় বিন্দু, ঢয়ের পর ঢয় বিন্দু, তয়ের সাথে খণ্ডত এবং শেষে অন্তস্থ জয়ের সাথে অন্তস্থ অ। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ এই অভিধান থেকে আর তেমন খুব একটা কিছু আসে না। এবং অভিধান থেকে তোমরা যখনই কোনো কিছু পড়তে যাবা দেখবা যে এগুলো খুব সহজ হয়। অভিধান অনুযায়ী কোন যুক্তাক্ষরটি সবার আগে যাবে। দেখো তো আমরা যদি হিসাব করি, এখানে হিসাব করব কিভাবে? প প্লাস ত আছে, এখানে প প্লাস ল আছে, এখানে হ প্লাস ম আছে,
এখানে দন্ত স প্লাস ট আছে। এখন বলো তো দন্ত স, হ, প, প এদের মধ্যে সবার আগে কি? দন্ত প, হ, দন্ত স। এখন দেখো এখানে আমরা যদি আগে খুঁজি, দেখো প, হ, দন্ত স। প কোথায় আছে? এই যে প আছে, তারপরে হ আছে, দন্ত স আছে, হ আর দন্ত স। এখানে দেখো হ আর দন্ত স, এটা একদম শেষে। হ আর দন্ত স সবার শেষে, প আছে। তাহলে আমরা এই দুইটাকে আগে রাখবো। এই দুইটাকে আগে রাখলাম, এই দুইটাকে আগে। এখন ত আগে নাকি ল আগে? এখন খেয়াল করো, দেখো ত আগে নাকি ল আগে? এই যে এখানে দেখো এই যে ল আছে, আরেকটা কি আছে? আরেকটা আছে হলো ল আছে, একটা হলো ত আছে। তাহলে এখানে ত আছে কোথায়? এই যে ত, থ, দ। তাহলে ত আগে, তার মানে এটার সঠিক উত্তর হবে এই যে পয়েত। সো এটা হলো পয়েত। এটা হলো এইভাবে অ্যান্সার করার নিয়ম, যে তুমি বিশ্লেষণ করে দেখবা। তোমার এইটা মুখস্থ করতে হবে না, এইটা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট ভাঙবা। ভেঙে আমি যেভাবে ভাঙছি তুমি এভাবে ভেঙে ওই সিকোয়েন্সটা তোমার তো মনে আছে, ওই সিকোয়েন্সটা সোজা, মাত্র 6টা জায়গায় চেঞ্জ। 6টা জায়গায় চেঞ্জ মনে থাকলে তুমি এইভাবে বিশ্লেষণ করে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এই তো অভিধান আমি বুঝিয়ে দিলাম, এবং তোমাদের গ্রুপে আমি ইনশাল্লাহ অভিধানের একটা ভিডিও আপলোড করে দেবনি, চিন্তা নাই। অভিধানে একটা শর্ট ভিডিও আছে আমার। অভিধান অনেকেই হয়তো পড়ে বুঝতেছো না, কারণ এটাকে একটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা করতে হয়। সো তোমাদেরকে আমি এই ভিডিওটা আপলোড করে দেবনি তোমাদের গ্রুপে। ওকে, ঠিক আছে। আমি যেটা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। এই 6 জায়গার চেঞ্জ এটা মনে রেখে তুমি ভেঙে বিশ্লেষণ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বলো অভিধানের শাব্দিক অর্থ কি? এগুলো আমাদের বইয়ের ভেতর থেকে আসছে, শব্দকোষ। অভিধান অনুযায়ী কোন যুক্তাক্ষরটি আগে বসে? তাহলে এখানে দেখো উ প্লাস ঘ আছে, তারপরে উ প্লাস গ আছে, এখানে উ প্লাস ক আছে, তারপরে এখানে কি আছে? বর্গীয় জ প্লাস বর্গীয় জ। এখন দেখো তোমার কিন্তু আর ওই ছক মুখস্থ করতে হবে না, তুমি এমনিই বলতে পারবা এটা এটা সবার আগে কে যাবে। ও গ ঘ গ, আচ্ছা এখানে জ, জ এর হিসাব আগেই বাদ। কেন বাদ? কারণ জ কিন্তু এই যে উ এর পরে, তাহলে জ আগেই বাদ, তাহলে উ এর সাথে হবে উ, ঘ, গ, ক। তাহলে এই পরেরটা যদি আমরা দেখি ঘ আগে, গ আগে নাকি ক আগে? নিশ্চিত ভাবে ক আগে, এই জন্য আমরা এটাকে উত্তর নেব। সিম্পল। সো এটা নিয়ে আমাদের চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা, অভিধান অনুযায়ী বর্ণের মালায় ড এর পরে কি হবে? ঢ এর পরে কি হবে? দেখো ঢ এর পরে ঢয় বিন্দু র। ওই যে আরবিতে দেখছো না, সিন শিন সুয়াদ দুয়াত রাজা দাল জাল, একটা ফোঁটা আছে একটা ফোঁটা নাই। দেখো ড এ ফোঁটা নাই, এরপরে ঢয় বিন্দু, ঢ এ ফোঁটা নাই, ঢয় বিন্দু র। দেখছো এটা কিন্তু সহজ আছে। অন্তস্থ জয় ফোঁটা নাই, অন্তস্থ অয় ফোঁটা আছে। এইটা অনেক সহজ। সাধারণ বর্ণনাক্রম অনুযায়ী বাংলা বর্ণমালার শেষ বর্ণ কোনটি? বাংলা বর্ণমালার শেষ বর্ণ হলো চন্দ্রবিন্দু, সাধারণ। আর অভিধানের শেষ বর্ণ হলো হ। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা বুঝতেছো? এই বিষয়গুলো ধরতে পারছো তো, তাই না? ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা দেখি শব্দার্থ, দেখো শব্দার্থ এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ। শব্দার্থ তোমরা অনেকেই ভুল করো, শব্দার্থ কিভাবে পড়বো, এগুলো জাস্ট মুখস্থের বিষয়। আমাদেরকে বাক্য, বাক্যাংশ, রূপ, শব্দ, বাগধারা ইত্যাদি যখন ইন্দ্রিয় গ্রহণ করে এবং তার উপরে মানসিক ধারণা জন্মায়, তখন তাকে শব্দার্থ বলে। দেখো পুলিশের চোখ আসামির দিকে, বাক্যে চোখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চোখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চোখ, পুলিশের চোখ আসামির দিকে থাকে, মানে পুলিশের চোখ বলতে এখানে দৃষ্টি। যে একই শব্দ নানাভাবে ব্যবহৃত হতে পারে। কাটা গায়ে নুনের ছিটা, এখানে কাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? কাটা ঘায়ে নুনের ছিটা, এখানে কিন্তু কাটা দ্বারা কি বোঝানো হয়েছে বলো? হ্যাঁ, কাটা ঘায়ে নুনের ছিটা, এটা কাটা দ্বারা কি বোঝানো হয়েছে? কাটা দ্বারা বোঝানো হয়েছে কি? ক্ষত। গুড, ক্ষত। এরপর দেখো সত্যের পথ ছাড়া মুক্তি নেই, সত্যের পথ ছাড়া মুক্তি নেই। বলো কি বোঝানো হয়েছে? সত্যের পথ ছাড়া মুক্তি নেই, ছাড়া এখানে কি বোঝানো হয়েছে? গুড। খাড়া মানে হলো ব্যতীত। নিচের কোনটি অপরিচিত অর্থে কাঁচা ব্যবহৃত হয়েছে? অপরিচিত অর্থে কাঁচা, অপরিণত,
অপরিণত, তার মানে অপরিণত, যে মানে সেটা তো হয়নি। আমটি কাঁচা হলেও বেশ মিষ্টি, এখানে কাঁচা দ্বারা কাঁচাই বুঝাইছে। অপরিপক্ক বোঝানো হয়েছে। আমার কাঁচা ঘুমটি ভাঙলো, এটা তো পরিণত না। এই শক্ত কাজের জন্য ছেলেটি বড় কাজা, তাহলে এই যে সেই শক্ত কাজের জন্য এই ছেলেটা পরিপক্ক না আর কি। ওকে, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা বলো, এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত সবাই ঠিক মতো বুঝছি কিনা আমাকে জানাও, তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, ওকে গুড। তাহলে আমি কিন্তু তোমাদের এমসিকিউ প্রথম পত্রে কিভাবে এমসিকিউ সলভ মানে এমসিকিউতে কিভাবে ভালো করবে এবং সৃজনশীল কিভাবে পড়লে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর সেকেন্ড পেপারে প্রত্যেকটি টপিক ধরে ধরে আমি কিছু এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোন ধরনের এমসিকিউ আসে, এবং টপিকগুলো তোমরা বেশি উদাহরণ পড়বা, নিয়ম কম কম, উদাহরণ বেশি বেশি। নিয়ম থেকে প্রশ্ন কম হয়, উদাহরণ থেকে প্রশ্ন বেশি হয়। তোমরা যদি বইয়ের, আমাদের মূল বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করো, আর আমাদের প্যারালাল টেক্সট থেকে যদি তুমি আমাদের বিগত সময়ের কোশ্চেনগুলো সলভ করো, তাহলেই কিন্তু তুমি তোমার বার্ষিক পরীক্ষার উত্তরে 100% কমন পাবে ইনশাআল্লাহ। এটা আমরা মানে ভালো করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো নির্মিতি অংশ। নির্মিতি অংশ সারাংশ। সারাংশ আমাদের কিভাবে লিখতে হবে? সারাংশ, সারাংশ মানে হলো সার অংশ, মূল অংশ। গদ্য থেকে ছোট করে লিখতে হবে সারাংশ। সারাংশ খুব বড় লেখা যাবে না, আকারে ছোট হবে। সেটা 3 থেকে 4 বাক্যের মধ্যে হইলে ভালো হয় এবং শব্দ সংখ্যা কম হবে। এবং প্যাসেজে যা লেখা আছে এটা থেকে আমরা যা বুঝি সেটা লিখবো, বরং প্যাসেজের কোনো কথা যেন আমরা এখানে লিখবো না। তাহলে দেখো, সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়, শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে, আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরো সুন্দর হয়ে ওঠে, আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই, শিক্ষার আলো পেয়ে আমাদের ভেতরে মানুষটি জেগে ওঠে, আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি, সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগানো চাই, শিক্ষার ফলে আমাদের ভেতরে যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে ওঠে, আমরা মানুষ হয়ে উঠি। সো এটা হলো গল্পে, বই প্রশ্নে দেয়া থাকবে। তোমার লিখতে হবে সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে তেমনি শিক্ষার আলো মনের অন্ধকার দূর করে। এখান থেকে যা শিখেছি সেইটা। আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি লুকানো আছে। 2টা বাক্য, শিক্ষা এই শক্তির বিকাশে সাহায্য করে। 3টা বাক্য, এবং শিক্ষার ফলে আমাদের জ্ঞান এবং দক্ষতা লাভ করে শক্তিকে কাজে লাগে। সো আমরা 4টা বাক্যের মধ্যে আমরা একটা আমাদের কি বলে সারাংশগুলো শেষ করে ফেলবো। এবং সারমর্মতে কবিতা দেয়া থাকবে, কবিতার মূল অংশ দেয়া থাকবে। দেখো এখানে একটা কবিতা দেয়া আছে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। সো এখানে আমাদের দেশ নিয়ে কবিতা আছে। সো এখানে কি বলছে, মা ও মাতৃভূমি আমাদের কাছে সবার কাছে প্রিয়। তোমার এই কথাগুলো এখানে লেখা যাবে না, এই কথাগুলো স্পষ্ট করে বলা হচ্ছে, এখানে লেখা যাবে না। এখানে লিখতে হবে এইখান থেকে যা বুঝেছি সেটা। মা ও মাতৃভূমি সবার কাছে প্রিয়, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এর আকাশ বাতাস নদী মাঠ প্রকৃতি নিসর্গ মানুষের সবাই আমাদের ভালোবাসার ধন, আমাদের আবহমান অপরূপ রূপে প্রতিটি বাঙালি সেই ভূষণে মুগ্ধ। এখন দেখো সারাংশ সারমর্ম, তুমি এতখানি বোদ্ধা, অনেকখানি শিক্ষিত হয়ে যাও না, এই যে একটা কবিতা কোনোদিন পড়ো নাই, দেখেই পড়ে ফেলতে পারবা এবং মূল কথা লিখে ফেলতে পারবা। তাই সারমর্মগুলো তুমি চমৎকারভাবে মুখস্থ করার চেষ্টা করবে ইনশাল্লাহ, এবং এটা যেন সর্বোচ্চ 3 থেকে 4 বাক্যের মধ্যে তুমি শেষ করে ফেলবা, তাছাড়া কিন্তু মার্ক কেটে দেবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমরা যদি ভাব সম্প্রসারণ দেখি,
ভাব সম্প্রসারণ হলো সারাংশ সারমর্মের উল্টা। সারাংশতে অনেক বড় প্যাসেজ দেওয়া থাকে, ছোট করে লিখতে হয়। আর ভাব সম্প্রসারণে ছোট্ট একটা কথা লেখা থাকে, সেটাকে অনেকভাবে এক্সপ্যান্ড করতে হয়। দেখো, লোভে পাপ, পাপে ডেড, সরি ডেড না, মৃত্যু। সো পাপে মৃত্যু, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে মৃত্যু, ছোট্ট একটা কথা, এটাকে অনেক এক্সপেন্ড করে লেখা, বড় করে লেখা, বিস্তারিত করে লেখা, বিশ্লেষণ করে লেখাই হলো আমাদের ভাব সম্প্রসারণের মূল কাজ। লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোভের বশবর্তী হয়ে মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে, ইত্যাদি 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 ইত্যাদি। সো এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে। তুমি যদি সুন্দর করে লিখতে চাও, এগুলো বারবার পড়বা। মুখস্থ যদি নাও হয়, চমৎকার করে বারবার পড়তে পড়তে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এরপরে দেখো, পত্র কিভাবে লিখবো। দেখো, মোহনার মা হঠাৎ মারা গেছেন, তাকে সান্ত্বনা জানিয়ে একটা চিঠি লেখো। কি করে লিখবো? এখানে আমরা ডেট কোথা থেকে লিখছো সেটা, প্রিয় মোহনা, তারপরে কিভাবে বডি সাজাবে, এরপরে শেষ করবে কিভাবে, এবং এখানে যে খাম দিতে হবে এগুলো কিন্তু কম্পালসারি। সো এটা একটা খাম দিতে হবে, এবং তুমি কিভাবে ইতি জানাবে। সো এভাবে আমরা সাজিয়ে ফেলবো, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আবেদনপত্র কিভাবে লিখবো সেই জিনিসগুলো আছে, নিমন্ত্রণ পত্র, হ্যাঁ। এরপরে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কিন্তু তোমরা অনেক বেশি কি করো, প্রবন্ধ রচনা নিয়ে মানে প্রেশারের মধ্যে থাকো, যে প্রবন্ধ ঠিক মতো বুঝতেছি না, প্রবন্ধ কিভাবে লিখবো, কয় পেজ লিখবো, এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে। সো প্রবন্ধ দেখো, তোমার কাজ হলো কথাগুলো ভালো করে লেখা। এখন কথাগুলো যখন লিখতে যাবা, তখন অনেক সময় দেখা যাবে যে তুমি ঠিকমতো বুঝতেইছো না যে কিভাবে তোমার লেখা উচিত, তাই না? দেখো, প্রবন্ধ তোমার লেখা উচিত কত ভর? তো প্রবন্ধ তোমার অন্তত 30 মিনিট ধরে, 30 থেকে 40 মিনিট ধরে প্রবন্ধ লেখা উচিত। এখন তুমি এই 40 মিনিটে যে কয় পেজ লিখতে পারো। এখন ব্যাপার হলো আমাদের সুন্দর করে গোছানো হবে, সূচনা দিতে হবে এই ষড়ঋতুর পরিচয়। ধরো এটার একটা প্রবন্ধ আছে যে বাংলাদেশের ষড়ঋতু, এটা কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড আসছে। এখন তোমার কাজ হবে এলোমেলো কথা না, সূচনা দেওয়া ষড়ঋতুর পরিচয়, তারপরে শুরুতেই গ্রীষ্মকাল, তারপর বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল এবং উপসংহার। এই যে প্রত্যেকটা প্যারা সুন্দর করে সাজানো, এটা হলো প্রবন্ধের কাজ। এবং প্রবন্ধ কত পেজ লিখবো? এখন বলো, তুমি আমাকে বলো, তুমি তো ক্লাস 8-এ পড়ো, তোমার ক্লাস 5-এ তোমার যে ছোট বোনটা আছে, তাকে যদি বলে, সে যদি বলে রচনা কয় পেজ লিখবো, তুমি কয় পেজ লিখতে বলবা? বলতে পারবা? কারো হাতের লেখা ছোট, কারোটা বড়, কারো লাইনের মাঝখানে স্পেস বেশি, এরকম করে লেখা যাবে না। রচনা লিখতে হয় সর্বোচ্চ 300 শব্দের মধ্যে, 300 শব্দের মতো। এখন 300 শব্দ লিখতে কারো 5 পেজও লিখে যেতে পারে, কারো 4 পেজের মধ্যেও 300 শব্দ হয়ে যেতে পারে। সো তুমি 7 পেজের, কারো 10 পেজ, 20 পেজ, 20 পেজ লাগে না, 10 পেজ লাগে, কারো হয়তো 5 পেজ লাগে। সো তোমার কাজ হবে যে তোমার এই যে 300 শব্দ, এই সময়টায় যদি কতক্ষণ লাগবে, কত সময় লাগবে, এই টাইম মেনটেন করে 300 থেকে 350 শব্দের মধ্যে আমরা একটা প্রবন্ধ লিখে ফেলবো, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রবন্ধ ভালো হবে। এখন বলো, তোমাদের আর কি কি প্রশ্ন আছে? এখন আমাকে প্রশ্ন করো। তোমরা কি বুঝছো? সো আমরা কিভাবে বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, তার সামগ্রিক আলোচনা কিন্তু আমরা করে ফেলেছি। ভাই, আমাদের স্কুলে পরীক্ষা 22 পেজ লিখেছে একজন, 13 পেয়েছে। আচ্ছা, এখন দেখো, আমি যদি তোমাকে 20-22 পেজ লিখতে বলি, এখন তুমি কি বলো, তোমার সময়ের মধ্যে কি তুমি 22 পেজ লিখতে পারবা? এটা কি তোমার পক্ষে সম্ভব বা কোনো মানুষের পক্ষে সম্ভব? বলো। ওকে স্যার, রচনা এবং ও ভাব সম্প্রসারণ কি মুখস্থ করা উচিত? দেখো, রচনা, ভাব সম্প্রসারণ এগুলো মুখস্থ করা উচিত কি না, মুখস্থ তো সরাসরি হয় না, মুখস্থের জিনিস ভালো না। ব্যাপারটা হলো বুঝে ফেলা, বারবার পড়া। বারবার পড়লে হবে কি, সরাসরি যদি তোমার হুবহু মুখস্থ নাও থাকে, তুমি সুন্দর করে লিখতে পারবা।
আর যদি তুমি জাস্ট একবার পড়ে রেখে দাও তাহলে হবে না। মুখস্থ না, আমি বলি এগুলো মুখস্থর মতো করা উচিত, যে সরাসরি মুখস্থ না, যে আমরা যেমন করে সূরা বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম না। তোমার কাজ হবে যে মুখস্থের মতো করা, যাতে তোমার যেন মনে পড়ে। হ্যাঁ, সরাসরি মুখস্থ না। ওকে, নিজে থেকে ইজি আর পয়েন্ট সাজাতে পারি না, কি করব? দেখেন কৃষ্ণা দাস আইডি থেকে যে বলছে যে নিজে থেকে বা পয়েন্ট সাজাতে পারতে হলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখেন ষড়ঋতু নিয়ে যখন লিখবেন, আমরা উপসংহার দেওয়ার পরে, সরি সূচনা দেওয়ার পরে আমরা যখন ঋতু পরিচয় বলবো, তারপরে দেখেন আমাদের 6টা ঋতু, তো আবার সিকোয়েন্স অনুযায়ী 6টা ঋতু লিখবো। গ্রীষ্মকাল, এটা নিয়ে আমরা হাফ পেজ লিখে ফেলতে পারবো। তারপরে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যে সিকোয়েন্স আছে। আবার আপনি অন্য কিছু নিয়ে লিখছেন, বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে লিখছেন, এখন ভাষা আন্দোলনের সূচনা দিবেন, তারপর ভাষা আন্দোলনের পর প্রেক্ষাপট বলবেন, ভাষা আন্দোলনের মূল কাহিনী বলবেন, ভাষা আন্দোলনে কে কারা কারা শহীদ হয়েছে, তারপরে ভাষা আন্দোলনের অবদান কি, এবং ভাষা আন্দোলন থেকে আমাদের লেসন কি, এবং ভাষা আন্দোলন পরবর্তী আমাদের আন্দোলনে কিভাবে সাহায্য করেছে। সো এভাবে আমাদের একটা সিকোয়েন্সিয়াল লেখা লিখতে হবে, একটা ধারাবাহিক লেখা লিখতে হবে। ওকে, আবেদনপত্র লেখার নিয়ম আমাদের বইতে যেভাবে আবেদনপত্র লেখা আছে হুবহু আমরা সেভাবে আবেদনপত্র লিখব। ওকে, বইতে, তোমার বইতে যেভাবে দেয়া আছে, আবেদনপত্রের কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নাই যে এই নিয়ম না লিখলে পাপ হবে। আবেদনপত্র যার যেভাবে ইচ্ছা সেভাবে সে লিখতে পারে প্রফেশনাল লাইফে, কিন্তু স্কুলে দেখো ক্লাস 8-এ তুমি যেভাবে দেখতেছো ক্লাস 9-এর বইতে দেখবে আলাদা। সো তোমার স্কুলে, সরি তোমার যে বোর্ড বই আছে, এই বোর্ড বইয়ে যেভাবে আছে তুমি সেভাবে লিখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। কোন কোন রচনাগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দাও। কোন, তোমার পাঠ্য বইতে যে রচনাগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই বারবার পরীক্ষায় আসছে। ওকে, বইয়ে যে রচনাগুলো আছে সেগুলোর মধ্যে ইনশাল্লাহ, হ্যাঁ, রচনায় সর্বোচ্চ কত পয়েন্ট দিলে ঠিক হবে? রচনা দেখেন ষড়ঋতু দেয়, সেখানে ধরেন 10টা পয়েন্ট এমনিতেই চলে আসে। সো আপনি চেষ্টা করবেন সেখানে 15, 10 প্লাস, 10 প্লাস যেন হয়। হুম। ফারহাদ আহমেদ আকন্দ লিখছে 5 পেজ লিখে 13 পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লিখার মতো লেখা লিখলে 5 পেজেই 13 পাওয়া সম্ভব। ওকে, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা রচনাটা পড়ে ফেলার মাধ্যমে আমাদের আজকের যে রিভিশন ক্লাসটা সেটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। উদ্ভাসিত আলোর মাঝে দেখা তোমার মুখ, জীবন মানে সংগ্রাম, আর বিজয় মানে সুখ। আমরা আমাদের ক্লাসটি একদম শেষের দিকে, এবং তোমরা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে খুব সুন্দর করে এই ক্লাসটি করেছো, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নাও। আজকের ক্লাসটি আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। কিভাবে কি করব, সৃজনশীল কিভাবে লিখবো, এমসিকিউ কিভাবে পড়বো, লিখিত অংশগুলো কিভাবে সাজাবো, এবং কিভাবে কতক্ষণ লিখলে ভালো হয় সে পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। সো 2 ঘন্টা সময়ের মধ্যে তো পুরো বইয়ের অনেক কিছুই কভার করা আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা জানি তোমাদের এগুলো পড়া আছে, তারপরেও আমি শুধু দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি এসেছি। সো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উদ্ভাসের সাথেই থেকো।